আচ্ছা, এক এক করে প্রবলেম বলতে পারেন আমাকে, দেখি আমি কতটুকু অ্যান্সার করতে পারি। আচ্ছা, প্রশ্ন কোয়েশ্চেন সম্ভবত খুব স্পেসিফিক, থিওরেম বুঝতে গিয়ে কয়েকটা লাইন বললেন। তো হ্যাঁ। আমি মনে হয় আহ, ষষ্ঠীর ভ্যালু যেটা আগে সলভ করি। আমাকে বলেন প্রথমে কোনটা। আচ্ছা, ওই যে অরবিট স্ট্যাবিলাইজার থিওরেমে যেটা ছিল ওই যে হ্যাঁ, আপনি শেষের দিকে যে জি মড জি ইকুয়াল ইকুইভ্যালেন্স টু এইচ মড স্ট্যাবিক যেটা দিছিলেন, এই মডের ব্যাপারটা হ্যাঁ। এক তো বুঝিনি এখন। কোশ্চেন হচ্ছে যে যদি মড ইউজ না করে এটা কি লাস্টের হুম। লাইনটা অন্যভাবে হচ্ছে গিয়ে লেখা পসিবল? মানে এটা না বুঝে আচ্ছা। আমি আর কি হচ্ছে গিয়ে সোর্স খুঁজতেছিলাম যে এটা অন্যভাবে কিছু লেখা আছে কিনা। তো এক এক জায়গায় দেখলাম যে হুম। জি ইনভার্স এইচ কে হচ্ছে স্ট্যাব এক্স এর হচ্ছে গিয়ে এলিমেন্ট ধরে পরে জি হুম। স্ট্যাব এক্স ইকুয়াল টু এইচ স্ট্যাব এক্স লিখে লিখে দিয়েছে যে দেয়ার ইজ হুম। বাইজেকশন বিটুইন দ্য কোসেট অফ স্ট্যাব এক্স এন্ড দ্য হ্যাঁ, এলিমেন্ট অফ অরবিট। হ্যাঁ। বেসিক্যালি বিষয়টা সেম লাইন আপনি বলতে চাচ্ছেন। আমার প্রুফে কোন একটা জায়গা সম্ভবত এমন ছিল যে জি ইনভার্স এইচ বিলংস টু স্টেবিলাইজার অফ এক্স। সেখান থেকে আমি বলেছিলাম যে জি ইজ আইসোমরফিক টু এইচ, সরি, আইসোমরফিক বলতেছি, জি ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ মড স্ট্যাবিক্স। আচ্ছা, আমরা স্ট্যাবিক্সটাকে একটা কাজ করি, এটাকে বারবার না লিখে এটাকে একটা সেট নাম দিই, সে ফর এক্সাম্পল এ। সো এইচ মড এ। তো আপনি বলতে চাচ্ছেন আপনি এর মাঝখানে একটা লাইন ইনক্লুড করতে চাচ্ছেন যেটা হচ্ছে জি ইনভার্স এইচ বিলংস টু এ। এইটা আর এটার সাথে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে এ জি ইকুয়ালস টু এ এইচ। তো এই আইডিয়াটা হয়ে দেন এই লাইন আপনি আসতে চাচ্ছেন, রাইট? তার মানে আমি এই লাস্টের মডেল পোর্শনটুকুই বুঝি নাই তো। এই যে এ জি ইকুয়াল আচ্ছা। টু এইচ বা জি এ ইকুয়াল টু এইচ এ যেটা যেটা আমি দিছিলাম, ওইটার পরের হুম। লাইনে কি বলে দেওয়া পসিবল না যে বাইজেকশনের কথাটা? আহ, এই লাইনের পরে। জি, মানে এই লাইনটা তো ইভেন্চুয়ালি আসছে হচ্ছে গিয়ে ফাই অফ জি ইকুয়াল টু ফাই অফ এইচ থেকে এই লাইনটা আসছে। মানে মেইন এই লাইন থেকে জি এ ইকুয়াল টু এইচ এ এই লাইনটা আসছে তো। হ্যাঁ, এরপরে আমরা কি আমরা বলে দিতে প্রথম পারি না শুরু করছিলাম, ফাই অফ প্রথম শুরু জি করছিলাম ইকুয়াল টু ফাই অফ এইচ ইকুয়ালস টু থেকে? ফাই অফ এইট, এরপর অনেকগুলো লাইন পর এই লাইনটা আসছে। এখন জি। আপনি বলতে চাচ্ছেন যে এখান থেকে এই লাইনটা সরাসরি লিখবেন। আপনার আমাকে আমি ভুল বুঝলাম আপনার কথাটা, দুঃখিত। মানে হচ্ছে না না না, ওই সব লাইন পার করে জিএ ইকুয়াল টু এইচ এ লিখার পরে এই মডেল পোর্শনটা যদি আমি বাদ দেই, বাদ দিয়ে যদি লিখি যে দেয়ার ইজ এ বাইজেকশন বিটুইন, তাহলে কি কোনো মানে হচ্ছে গিয়ে সমস্যা বা একটা এই লাইনটা মানে জরুরি একদম নেসেসারি আচ্ছা। এই প্রুফের আচ্ছা, বাইজেকশন লেখার জন্য? আচ্ছা, বাইজেকশন কার কার মধ্যে দেখাতে চাচ্ছেন? স্ট্যাবের যে কোসেট গুলো আছে আর অর্বের এলিমেন্টের মধ্যে, অরবেক্সের এলিমেন্টের ভেতর। আচ্ছা, আচ্ছা, সো টেকনিক্যালি আপনি জি স্ল্যাশ ট্যাব এক্স এইটার সাথে হচ্ছে অর্ব এক্স, এদের মধ্যে একটা বাইজেকশন আছে, এটা প্রুভ করতে চাচ্ছেন। এইখান স্ল্যাশটা থেকে কি তো না, এটা তো সরাসরি, কোশেন্ট। আচ্ছা। সরি, হ্যাঁ স্ট্যাটিক্সটা এটা কি? কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা হ্যাঁ সিঙ্গুলারই হ্যাঁ হয়। হ্যাঁ। তো এদের মধ্যে একটা বাইজেকশন আছে। তো এইটা আপনি দেখাতে চাচ্ছেন এই লাইন থেকে সরাসরি। মানে বাইজেকশনটা লিখে তারপরে মানে এই মডের পোর্শনটা আমি বুঝতে পারতেছি না। মেইন কথা হচ্ছে যে মডটা কিভাবে আসলে, মড দিয়ে কি মিন করতেছে, এটা কিভাবে মড দিয়ে আহ মানে এই লাইনের পরে যে মড আচ্ছা, টার্মটা কিভাবে আচ্ছা, আচ্ছা। আসলো? মানে আপনার আসলে এখানে দুইটা প্রশ্ন, মানে আমি যেটা বুঝতেছি, আমি আপনার পুরা কোয়েশ্চেনটাকে দুইটা ভাগে স্প্লিট করছি। একটা ভাগ হচ্ছে এই মডটা কিভাবে ওয়ার্ক করতেছে লাইনটা বোঝা, আর আরেকটা হচ্ছে আপনি এইটার অল্টারনেট আরেকটা জিনিস প্রপোজ করতেছেন, সেটা ওকে কিনা জাজ করা। আপনার কি ব্যাপারটা এমন যে দুইটার একটা অপশন অ্যান্সার পেলেই চলবে, দ্যাট ইজ মডটা কিভাবে ওয়ার্ক করতেছে এটা জানলেই চলবে? তো দুইটা বললেই ভালো হয় যে ওইটা পসিবল হ্যাঁ, কিনা and এটাকে আসলে কিভাবে আসে। এই জন্য আমি পসিবল কিনা ওইটাটা আগে অ্যাড্রেস করতে চেয়েছি, এই জন্য আপনি বারবার এখানে কেন ব্যাক করতেছেন যে এইটাও কিভাবে ওয়ার্ক করে, একটাতে স্টিক করে থাকেন।
তো আপনি যেই বাইজেকশনটা দেখাতে চাচ্ছেন তার জন্য এই লাইন থেকে সরাসরি বাইজেকশনে যাওয়াটা এনাফ কিনা, এটা কেন, এটা এটা আপনার প্রশ্ন, নাকি মাঝখানে আরো কিছু লাইন জি আছে যেটা স্যার। আপনি পরে? হ্যাঁ, হ্যাঁ মানে এই লাইন থেকে হচ্ছে বাইজেকশনে যাওয়াটা হচ্ছে গিয়ে লজিক্যাল হবে কিনা। আমি আমি এখানে দেখতেছি যে আপনি ফাই অফ জি আর ফাই অফ এইচ এই দুজন সমান থেকে এই পর্যন্ত প্রমাণ করছেন যে ট্যাব দিয়ে ট্যাবকে যদি এই জি আর এইচ দিয়ে দুইটা কোসেট বানায় সেই দুইটা কোসেট সেম হইতে বাধ্য। বাট আমি এটা বুঝতেছি না যে এটা সরাসরি কিভাবে ইমপ্লাই করে যে এখান থেকে এই দুইটার মধ্যে একটা ওয়ান টু ওয়ান রিলেশন আছে। মানে মাঝখানে আরো কিছু ক্লেইম আছে কিনা সেটা হচ্ছে আমার জানা লাগবে। মাঝে কি আরো কিছু লাইন দিয়ে তারপর ডাইরেক্টলি আসতে আসতে সরি, মাঝে কিছু আরো লাইন দিয়ে তারপর আসতে চাচ্ছেন নাকি ডিরেক্টলি? কারণ ডিরেক্ট আমি এটা দেখতে পাচ্ছি না। স্যার তাহলে হচ্ছে মডেল পোর্শনটুকুই বুঝান আমি বুঝি। আচ্ছা, মডেল ব্যাপারটা হচ্ছে দেখেন, আইডিয়াটা হচ্ছে আপনি এই প্রুফটা ভুলে যান এন্ড এটার সোর্সটা ভুলে যান। হ্যাঁ, আমি ধরেন যে কোন একটা সেট, একটা সাবগ্রুপ এ, সেই সাবগ্রুপ দিয়ে আপনি দুইটা কোসেট বানালেন, এ জি আর এ এইচ, এরা দুইজন সমান হওয়া, দিস লাইন ইজ ইকুইভ্যালেন্ট টু রাইটিং জি ইনভার্স এইচ বিলংস টু এ। এইটা আমরা আগেই প্রুফ করে আসছি। হ্যাঁ, এটা খুবই সহজ প্রুফ। এটা সাব কোসেট সরি সাবগ্রুপের রিলেটেড প্রুফ, এটা 304 কোর্স আপনি আমরা পড়ে আসছি। এখন দেখেন, আম, এই দুইটাই লাইনের সাথে আবার ইকুইভ্যালেন্ট আইডিয়া হচ্ছে অন্যটা থেকে আসে যে এটা থেকে আসা যাচ্ছে। ইকুইভ্যালেন্স যেহেতু দেখাই ফেলছি, যে কোনো একটাতেই লিখে ফেলা যায়, আমি একটা মুছে দিচ্ছি। দিস ইজ অলসো সেম অ্যাজ রাইটিং জি ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ মড এ। ব্যাপারটা কেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মানে টেকনিক্যালি, সত্যি যদি বলি, টেকনিক্যালি ইন মোস্ট কেসেস আমরা এই দুটাকে অলমোস্ট সেম লাইন, নট জাস্ট ইকুইভ্যালেন্ট, সেম লাইন হিসাবে ইউজ করি। বাট ইয়েট আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি যাতে আপনি রিলেট করতে পারেন। ধরেন আপনি সেট অফ ইন্টিজার্স কে নেন, হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স হচ্ছে একটা গ্রুপ আন্ডার অ্যাডিশন, রাইট? এন্ড ওর একটা সাবগ্রুপ আপনি নেন হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স হুইচ আর মাল্টিপল অফ থ্রি আন্ডার অ্যাডিশন। তো এটা তার একটা, ওর একটা সাবগ্রুপ। এখন ওর, আমরা যদি এখন জেড বাই থ্রি জেড, আমি এক্সাম্পলটা খুব ইউজ করি, মেবি আগে ইউজ করছি, তো জেড বাই থ্রি জেড যদি সেটটাকে ইমাজিন করার চেষ্টা করেন, ক্লাসে সম্ভবত আমি অলরেডি দেখাইছি, এখানে মেম্বার আছে তিনটা। একটা হচ্ছে থ্রি জেড প্লাস জিরো, হুইচ ইজ থ্রি জেড ইট সেলফ। আরেকটা হচ্ছে থ্রি জেড প্লাস ওয়ান, আরেকটা হচ্ছে থ্রি জেড প্লাস টু। এখন আপনি মনে মনে আপনার আপনার জন্য হচ্ছে এই থ্রি জেডটা হচ্ছে আপনার এ। সো তার মানে এ সেটের মেম্বার হচ্ছে সব থ্রি এর মাল্টিপল। এখন মনে করে দেখেন ছোটবেলার সেই নাম্বার থ্রির আইডিয়া, যে ফাইভ নাম্বারটা আর টু নাম্বারটা এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট মড থ্রি ধরি, রাইট? আমরা এভাবে লিখে ফেলি। এটা কেন সত্য? এটা এটা সত্য তার কারণ হচ্ছে এই দুইজন যে মড থ্রিতে, মড থ্রি এর মোট তিনটা পসিবল সিচুয়েশন আছে। তিনটা সিচুয়েশনের মধ্যে যে একটা সিচুয়েশনে, এই সেম সিচুয়েশনে এই দুইজনই পরে ফাইভ এন্ড টু, সেটা চেক করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফাইভ আর টু এর ডিফারেন্স নেন। দিস ডিফারেন্স ইজ জিরো মড থ্রি, which implies this difference actually belongs to the set 3z, যেটা জিরো দিয়ে বানানো কোসেট বা আইডেন্টিটি দিয়ে বানানো কোসেট। আপনি অন্য যে কোনো দুইটা নাম্বার নেন, এইট একটা আর থ্রি একটা, এদের ডিফারেন্স যেহেতু ফাইভ, এবং ফাইভ নিজে যেহেতু থ্রি এর মাল্টিপল না, তার মানে সে থ্রি জেড এ বিলং করে না। আর থ্রি জেড এ সে বিলং করে না মানে হচ্ছে এই দুইটা সেম ইকুইভ্যালেন্ট হবে না মড থ্রিতে। সো এইট ইজ নট থ্রি মড থ্রি। এই আইডিয়াটাই আপনি যদি কোসেটের টার্মসে লিখতে চান তাহলে কি হবে দেখেন। কোসেটের ক্ষেত্রে আমরা এই যে জি, জি ইনভার্স এইচ অথবা এইচ ইনভার্স জি, যেটা খুশি, জি এইচ ইনভার্স যেটা খুশি লিখতে পারেন, এইটাকে যদি আপনি প্রোডাক্টের সিম্বলে না লিখে যদি অ্যাডিশনে লিখতেন তাহলে এটা আসতে হচ্ছে মাইনাস জি প্লাস এইচ, রাইট? অথবা এইচ মাইনাস জি, একই কথা দুইটা। তো আচ্ছা, এই দুইটা সবসময় হয়তো বা এক হবে না, বাট এই ক্ষেত্রে এক। তো দেখেন, আহ
এই যে এই লোকটাকে মনে করেন আপনার হচ্ছে এইচ, আর এই লোকটাকে আপনি মনে করেন জি, তাহলে এই এইচ আর জি এর যে ডিফারেন্স সেটা বিলংস টু দ্য সাবগ্রুপ থ্রি জেড, জাস্ট লাইক জি ইনভার্স এইচ বিলংস টু দ্য সাবগ্রুপ এ। এইটা থেকে বোঝা যাচ্ছে যে থ্রি জেড এর আমি যদি কোসেট নেই, একটা হচ্ছে 5 দিয়ে বানানো কোসেট, আর এই একই থ্রি জেড এর আরেকটা যদি আমি 2 দিয়ে বানানো কোসেট নেই, সেই দুইটা কোসেট সেম হবে। তো ইন আদার ওয়ার্ডস 5 আর 2 এর ডিফারেন্স থ্রি জেড এ বিলং করা, আর 5 আর 2 দিয়ে বানানো থ্রি জেড এর কোসেট সেম হওয়া, দুটো ইকুইভ্যালেন্ট আইডিয়া। অর্থাৎ আমি মিন করতেছি, আমি আসলে রিলেশন দেখাইছি কোন দুইটা ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টের মধ্যে, এই দুইটা দেখেন যে কোসেট দুইটা জি আর এইচ দিয়ে বানালে সেমই হচ্ছে, আর জি ইনভার্স এইচ বিলংস মানে এডিশনের ক্ষেত্রে ডিফারেন্স আর কি। সো জি ইনভার্স এইচ বিলংস টু এ হওয়া, এই দুটা যে ইকুইভ্যালেন্ট আইডিয়া, সেটা এই এক্সাম্পল দিয়ে দেখলাম। এখন এইখান থেকেই আমরা এখন ইকুইভ্যালেন্সটা এখন এই লাইনের সাথে করতে চাই, যে এদের সমার্থক আরেকটা লাইন হচ্ছে 5 আর 2 মড 3 তে ইকুইভ্যালেন্ট। সো আমরা জাস্ট মড 3 না লিখে এখানে মড 3 জেড লিখি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। নাম্বার 3 এটা স্পেশাল কেস সিনারিও, এই জন্য আমরা শুধু নাম্বারটা দিয়ে মড করছি বলি, বাট আমরা আসলে সেটটা দিয়ে মড করি, মানে সাবগ্রুপটা দিয়ে মড করি অরিজিনালি জেনারেল অ্যাবস্ট্রাক্ট কেস। সো এই জন্য এই জি আর এইচ মড এ তে ইকুইভ্যালেন্ট, এই তিনটা কথা আসলে সমার্থক। এন্ড এই এই পুরাটা কনসেপ্ট, এই তিনটা আইডিয়া যে সমার্থক, এইটার সাথে এই প্রুফের ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, এটা ইন জেনারেল ট্রু। আমরা এই প্রুফে সেই আইডিয়াটা জাস্ট ডাইরেক্ট ইউজ করছি যে জি ইনভার্স এইচ এতে বিলং করে থেকে এই এদের মধ্যে একটা ইকুইভ্যালেন্স ডিরেক্টলি আসে। আচ্ছা, আমি ভুল জায়গায় আরো নিয়ে গেছি, দুঃখিত। এদের মধ্যে জি আর এইচ এর মধ্যে ইকুইভ্যালেন্স আছে মড এইচ। তো এখন আর একে আর ডিসরেসপেক্ট না করি, কেটে টেটে না দিই। তো টেকনিক্যালি আপনি এই লাইন থেকে এখানে আসতে পারেন, অথবা আপনি এই লাইন থেকে এই লাইন হয়ে সেখান থেকে এখানে আসতে পারেন। এই তিনটা লাইন ইকুইভ্যালেন্ট, এই তিনটা বক্সে যাদেরকে লিখছি। আমি কি এখন ক্লিয়ার করতে পারি, পারছি? জি স্যার। তাহলে এই যে মডেল পরে বাইজেকশনটা হ্যাঁ। কিভাবে আসে, আচ্ছা মানে বাইজেকশন প্রুফ হয়ে যায় কিভাবে এটা থেকে? আচ্ছা, দাঁড়ান, আমি প্রুফটা আরেকবার একটু দেখি। উম, আমরা অরবিট স্ট্যাবিলাইজার থিওরেমের প্রুফ নিয়ে কথা বলতেছি, রাইট? সো হ্যাঁ। উম, আচ্ছা, আমি কিছু বলছি না, আমি একটু নিজের মতো করে আগে একটু সাজাচ্ছি।
আচ্ছা দেখেন, আমরা যে কোনো একটা ম্যাপের, ধরেন জি থেকে জি ড্যাশে একটা ম্যাপ আছে, এন্ড আমি এই ম্যাপটাকে হোমোমরফিজম প্রমাণ করছি, ফাই অফ জি, ওয়ান ওয়ান প্রমাণ করছি, ফাই অফ জি ইকুয়ালস টু ফাই অফ এস ধরছি, যেখানে জি আর এইচ হচ্ছে আরবিটারি মেম্বার অফ জি। সেখান থেকে কিছু লাইন শেষ করে আমি দেখাতে পারলাম জি ইজ ইকুয়াল টু এইচ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলি, যে ফাই ইজ ওয়ান ওয়ান, রাইট? এখন দেখেন, আপনি এইভাবে ইমাজিন করেন যে আপনার ম্যাপটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন থেকে 3z আন্ডার অ্যাডিশন, এরকম একটা সিচুয়েশন ইমাজিন করেন। না সরি, আমি এটা চাইনি, আমি চাইছি হচ্ছে 0 1 2, এই তিনটা এলিমেন্ট মিলে একটা সেট চিন্তা করেন, যেখানে আপনি ইমাজিন করতেছেন হচ্ছে যে 3 ইজ ইকুইভ্যালেন্ট টু 0। অর্থাৎ আপনি একটা সাইক্লিক গ্রুপ ইমাজিন করতেছেন, যেখানে আপনি মিন করতেছেন যে অথবা আমরা এমনকি এটা দিয়ে আরো আহ, সহজে দেখতে পারি এইভাবে, যে 1 a a স্কোয়ার, যেখানে আমরা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 3 মিন করতেছি, সো a কিউব ইকুয়ালস টু 1 অ্যাডিশনালি আমরা বলে দিলাম। এখন এদের মধ্যে আসলে বাইজেকশন হয় না, কিন্তু যদি, অর্থাৎ আপনি খুব স্বাভাবিক যে আপনি যদি এইখানে এই পার্টিকুলার ডান পাশের এক্সাম্পলের জন্য আপনি লিটারেলি যদি কোন একটা ফাই অফ জি ইকুয়ালস টু ফাই অফ এইচ দিয়ে শুরু করেন, ফর এক্সাম্পল আপনি যদি 1 ইকুয়ালস টু এ দিয়ে শুরু করেন, তাহলে করেসপন্ডিংলি জি ইকুয়ালস টু নেসেসারিলি এইচ না। তার কারণ হচ্ছে এর ইনভার্স ইমেজ অনেক হতে পারে, ওয়ান ইনভার্স ইমেজ ওয়ান অনেক হতে পারে। আমি আমি আসলে মিন করতেছি যে এখানে ম্যাথ হিসাবে আমি চুজ করছি যে আপনি 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা, দ্যাট ইজ আমার ফাই এর ডেফিনেশন তো অনেকটা এরকম, যে ফাই অফ জি ইকুয়ালস টু জি মড 3। এটা যদি চিন্তা করেন তাহলে রেজাল্ট গুলো আসে 0 1 আর 2। তো 0 1 আর 2 এর সাথে 1 a আর a স্কোয়ার আইডেন্টিফাইড হয় যদি আমার এটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 3 হয়। 0 আইডেন্টিফিকেশন 1 এর সাথে, 1 এর আইডেন্টিফিকেশন হচ্ছে a এর সাথে, আর 2 এর আইডেন্টিফিকেশন হচ্ছে a স্কোয়ার এর সাথে। তো যদি আমি মড 3 এর দুনিয়া যদি আমি 3 পেয়ে যাই, তাহলে সেটা আবার 0 হয়ে যায়। একইভাবে আমি এখানে লিখেছি যে a কিউব হলে আবার সেটা 1 হয়ে যাবে। সো এই দুই গ্রুপের মধ্যে একটা আইডেন্টিফিকেশন আছে, হুইচ মিনস আমি যদি এইভাবে ম্যাপটা ডিফাইন করি, আপনি লিটারালি যদি খোঁজেন যে ওয়ান এর ইনভার্স ইমেজ কে এবং এর ইনভার্স ইমেজ কে, তাহলে আপনি একটা মেম্বার না, বহু মেম্বার পাবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, যে জেড সেটের মেম্বার হিসেবে যদি আমি চিন্তা করি, আগে নেগেটিভ গুলো আছে, আমি জাস্ট সুবিধার জন্য 0 থেকে স্টার্ট করছি, 0 1 2 3 4 5 6 7 এটসেট্রা। আর এ পাশে যদি আমার ওই 1 a আর a স্কোয়ার তিনটা এলিমেন্ট হয়, যেখানে 1 আইডেন্টিফাইড হচ্ছে, মনে করে দেখেন 0-র সাথে, a আইডেন্টিফাইড হচ্ছে 1 এর সাথে, আর a স্কোয়ার আইডেন্টিফাইড হচ্ছে 2 এর সাথে, তাহলে একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি তার মানে 0-র ইমেজ 1, 1 এর ইমেজ এ, কারণ আইডেন্টিফিকেশন গুলো ডানে একবার লিখে রাখছি, এবং 2 এর ইমেজ এ স্কোয়ার। হোয়াট অ্যাবাউট 3 এর ইমেজ কিন্তু আবার 1, কারণ 3 আর 0 ইকুইভ্যালেন্ট। 4 এর ইমেজ আবারও এ, 5 এর ইমেজ আবারও এ স্কোয়ার, 6 এর ইমেজ আবারও 1, 7 এর ইমেজ আবারও এ, 8 8 লিখি নাই, লিখতে তার ইমেজ এ স্কোয়ার, এরকম আসতো। কিন্তু আপনি এই যে, তার মানে এটা কোনোভাবেই আর বাইজেকশন হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি মডিউলো 3 তে আছি, অর্থাৎ আপনি যদি আপনি তখন মিন করতেছেন আসলে আমি জেড এর সব এলিমেন্ট নিয়ে চিন্তিত না, আমি মডিউলার দুনিয়াতে আছি, আমি জেড বাই টি জেড করে ফেলছি। তো ওইভাবে চিন্তা করলে আপনি তখন এইটা এই 3 এর পর থেকে বাকি সবাইকে রিপিটেশন হিসেবে চিন্তা করতেন, আর তখন জাস্ট লেফট সাইডেও তিনটা এলিমেন্ট হইতো, রাইট সাইডেও তিনটা এলিমেন্ট হইতো, এবং তাদের মধ্যে 1 to 1 একটা কানেকশন তৈরি হইতো। সেম আইডিয়াটাকে এইখানে ইউজ করা হইতেছে, যে আপনি আসলে জি ইকুয়ালস টু এইচ আনতে পারেন নাই, কিন্তু আপনি জি আর এইচ ইকুইভ্যালেন্ট মডিউলো এ আনতে পারছেন, দ্যাট স্ট্যাবেক্স, রাইট? আগের পেজে যেটা স্ট্যাবেক্স ছিল, যার কারণে আপনি এই এই যে ফাই, এটাকে ডিরেক্টলি 1 1 বলতে পারতেছেন না। কিন্তু এইখানকার যে কনসেপ্টটা, জেড চিন্তা না করে যদি জেড বাই থ্রি জেড চিন্তা করেন, তো ফাই সরাসরি 1 1 না, কিন্তু কার কার মধ্যে 1 1 কানেকশন তৈরি করতে পারতেছেন? উত্তর হচ্ছে লেফট সাইডে আপনি জি না নিয়ে ডি বাই এ নিয়ে ফেলবেন তার সাথে ইমেজ সাইডে, এবং ইমেজ সাইডটা ছিল হচ্ছে অরবে।
তো আপনি ফাই কে 1 1 প্রুভ করেন নাই, আপনি জি বাই এ এবং অর এক্স এর মধ্যে একটা 1 1 কানেকশন আছে প্রুভ করছেন। জাস্ট লাইক এখানে আমরা জেড আর 1 a² এই দুটা সেটের মধ্যে 1 1 কানেকশন বাইজেকশন আসলে আপনি প্রুভ করতে পারবেন না, কিন্তু Z/3Z এর সাথে ওর বাইজেকশন আছে, সেইটা আমি প্রুভ করতেছি যদি আমি লাস্টে দেখাতে পারি জি ইজ ইকুইভ্যালেন্ট টু এইচ মডিউলো 3, হুইচ ইজ ট্রু ফর দিস পার্টিকুলার এক্সাম্পল। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, শশী বোধহয় আরো একটা কোয়েশ্চেন আছে নাকি? জি স্যার, একটা হ্যাঁ। আছে। এইটা হুম। আসলে যে লেমা যেটা ছিল সাইলোপির লেমা, যে হুম। ইন্টারসেকশন দুইটা ইকুয়াল হবে, যে নর্মালাইজার অফ পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু কিউ ইন্টারসেকশন পি, যেটা এখানে পার্ট টু তে মানে সেকেন্ড পোর্শন টুকুতে আম, আচ্ছা, যে আমাকে একটু বইয়ের রেফারেন্স দিলে ভালো হয়, আদারওয়াইজ আমি জাস্ট শুনে শুনে যাচ্ছি ইংলিশ ওয়ার্ড। আচ্ছা, বই হচ্ছে গিয়ে দামিতে সম্ভবত 140, এখানে লেখা আর কি, মানে আমার নোটে লেখা 140 লেমা 19। দেখি, 140 একটা লেমা 19 আমরা পেয়েছি, আপনি কি এটার কথাই মিন করছেন? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। জি স্যার। আচ্ছা, ওকে, এখানে আপনার কি কোয়েশ্চেন? এখানে যে সুপারসেটের কথাটা কোথায় লেখা, আমি সেটা খুঁজতেছি। মানে এখানে হচ্ছে গিয়ে লেখা ছিল যে পিএইচ, পিএইচ যেটা সেটা হচ্ছে সেকেন্ড পার্টে, যখন হচ্ছে গিয়ে আমরা উল্টাটা প্রুফ করছি, তো তখন হচ্ছে গিয়ে পিএইচ সুপারসেট অফ পি লেখা ছিল, যেই কারণে লিখছিলেন যে পিএইচ হচ্ছে গিয়ে আহ মানে ওর থেকে বড় সাব গ্রুপ না। তো এই সুপারসেট হওয়ার যে কারণে কিভাবে বড় সাব গ্রুপ না হইলো সেটা বুঝিনি। আপনি কি বাই চান্স এই লাইনটার কথা বলতেছেন? হ্যাঁ, এইখানে তো ডিরেক্ট লেখা আছে, বাট আপনি প্রুফ করছেন একটা এক্সট্রা লাইন হচ্ছে গিয়ে মাঝখানে লিখছিলেন আর কি, যে আচ্ছা, পিএইচ আপনি কি বাই চান্স আমাদেরকে ছবিটা এই চ্যাটে পাঠাতে পারেন জুমের? তাহলে আমি হয়তো রুমের বুঝতে পারবো। চ্যাটে কি ছবি পাঠানো যায়? স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠাই। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠালেও চলবে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এখানে আপনি তো এটা ফার্স্ট পোর্শন, এটাই সমস্যা নেই, পরের পেজ। ও এরপর আরেকটা পেজ পাঠিয়েছেন? জি স্যার। ওকে,
আপনি যে লাইনটা বক্স করছেন ওইটা? বক্স করছে ওইটা আপনি বলছিলেন যে হ্যাঁ আমরা এটা দেখাতে পারলেই ওইটা দেখাতে পারবো, এই জন্য হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এটার ঠিক নিচের লাইনটা, নিচের লাইনটা যেটা নাও দিয়ে যে লাইনটা লেখা ওইটার পরে হচ্ছে গিয়ে দেখানো হয়েছে যে দেয়ার ফর এটা এর মানে একদম স্ট্রিক্টলি হচ্ছে গিয়ে ইকুয়াল আচ্ছা, হয়ে এই যায় অংশ গ্রেটার হান। এই অংশটুকু এক্সপ্লেন করলেই হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ট্রাই করি। আহ, তাহলে অনেকদিন যে আগের জুম কথা আর করলে ভালো হয়, দেখা যায় না। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে জুমে আবার প্রবলেম, মাউস কার্সর নাড়লে এটা আবার মুভ থাকে। ডাউনলোড করে আবার আবার শেয়ার করে দিচ্ছে। হ্যাঁ, এইটা তো হচ্ছে আগের পেজটাই। হ্যাঁ, যেটা বলেছিলাম অনেক আগের প্রুফ, এবং প্রুফের প্রথম লাইনটা এটা না, মাঝে আরো স্টোরি আছে, কে কার সাবগ্রুপ, কে কার সাথে কিভাবে রিলেটেড। আমি এই মুহূর্তে হঠাৎ করে স্টোরিতে ঢুকতে পারতেছি না, আমি যতটুকু পসিবল বোঝার চেষ্টা করি। পিএইচ কন্টেইনস পি, আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং পিএইচ সুপার সেট অফ পি। আচ্ছা, এই দুটা লাইন তো সেমই, এটা দুইবার কেন লেখা আমি বুঝতেছি না। অতএব পিএইচ নট হোয়াট, এটা কোনো সেন্স মেক করতেছে না কিছু একটা। হয় আমি ভুল লিখছিলাম, না হ্যাঁ হলে আপনি মানে ভুল হয়তো করছিলেন। বা হ্যাঁ হ্যাঁ এই দুইটার একটা হবে এবার, কারণ এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো কিভাবে আসলো না কিছুই বুঝলাম না। আচ্ছা, এটা কি অনলাইন লেকচার ছিল? আহ না স্যার, এটা কি এটা আমি শিওর না যে অনলাইন নাকি। সাইলোপি এর কিছু কিছু বেশিরভাগ ক্লাসই তো অনলাইনে ছিল, এটা অনলাইনে হতে হুম। পারে। না না, এটা অনলাইন ছিল না। এটা ক্লাসে ছিল আই গেস। আচ্ছা, এটা আমি অনলাইন ছিল না। এখান আচ্ছা, ফাইন ফাইন, অনলাইনে হলে খুব সহজ হয়ে যেত, কারণ আমাদের লেকচার দেখেই তখন ই করা যেত। আচ্ছা, আমি একটু চেষ্টা করি, দেখেন। আহ এই আগের অংশে যেটা বুঝতে পারতেছি যে আমরা এই পর্যন্ত প্রুভ করেছি যে পিএইচ ইজ এ সুপারসেট অফ পি, রাইট? যে এটার ইকুয়াল টু সিম্বল আছে, তার মানে পসিবিলিটি দুইটা, একটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি, আর একটা হচ্ছে পিএইচ strictly contains P as a group, so subgroup symbol. তো এখন আমরা ফাইনালি আমরা প্রুফ করতে চাচ্ছি পিএইচ ইকুয়ালস টু পি। আমি ইজিলি বুঝে যাচ্ছে আমরা কোন একটা ওয়েতে আর্গু করতে চাচ্ছি যে দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন, সো একমাত্র অপশন যেটা রিমেন সেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পি। তো দেখি পিএইচ কন্টেইনিং পি কিভাবে নাকচ করা যায়। আহ এইচ আর পি এর মধ্যে সম্পর্ক কি, এটা কি আগে কোথাও দেয়া আছে? এইচ আর পি, স্যার এইচ জাস্ট হচ্ছে গিয়ে যে কিউ ইন্টারসেকশন নর্মালাইজার অফ পি। আরেকবার বলেন। এইচ হচ্ছে নর্মালাইজার পি, অফ নর্মালাইজার অফ পি ইন্টারসেক্ট। ইন্টারসেকশন কিউ। আচ্ছা, কিউ হচ্ছে পি যে এর কোনো সব পি এলিমেন্ট। সাবগ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
আমরা এখান থেকেই আবার আমরা নতুন করেই প্রুফটা করার চেষ্টা করি। আহ কোন একটা সাবগ্রুপ যদি পি হয়, তার নর্মালাইজারের মধ্যে কারা থাকে? গ্রুপ জি এর নর্মালাইজার ইন জি, যেহেতু জি এর যে এলিমেন্ট গুলা পি এর সাথে কমিউট করে। আমার প্রশ্ন হচ্ছে, পি এর নিজের সব এলিমেন্ট কি পি এর সাথে কমিউট করে কিনা? উত্তর হচ্ছে, যদি পি নিজে অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে হয়তো করে, বা জি নিজে অ্যাবেলিয়ান হইলেও করবে, বাট ইন জেনারেল না। তো আমরা শুধু কনফার্মেশনের সাথে জানি যে পি এর একটা এলিমেন্ট আছে আইডেন্টিটি, যে হচ্ছে ওর সাথে কমিউট করে, তার মানে আইডেন্টিটি এইচ এর বিলং করে। আর কিউ এর পরিচয় কি ছিল? এনি পি সাবগ্রুপ অফ যে জি। কোনো, হ্যাঁ, ও যে পি, কোনো পি সাবগ্রুপ। আচ্ছা, পি হচ্ছে সাইলো পি সাবগ্রুপ। সাইলো পি সাবগ্রুপ। আচ্ছা, পি সাইলো পি সাবগ্রুপ পি সাইলো পি সাবগ্রুপ অফ জি এর মানে হচ্ছে পি এর অর্ডার, পি এর কোন একটা পাওয়ার, এন্ড নট জাস্ট এনি পাওয়ার। এটা হচ্ছে সেই হাইয়েস্ট পাওয়ারটা পাওয়ার। পি এর যেটা জি এর অর্ডারে বিলং করে। জি এর অর্ডার হয়তো পি টু দি পাওয়ার আলফা ইন্টু বিটা ফরম্যাটেড, মানে হাইয়েস্ট পসিবল পাওয়ারটা পি এর। আর কিউ হচ্ছে এনি সাবগ্রুপ, তার মানে কিউ এর অর্ডারটা ম্যাক্স হতেও পারে, সে পি টু দি পাওয়ার আলফা পি এর কিউ এর অর্ডার, বাট পসিবলি তার থেকে ছোট হইতে পারে। এখন এইচ হচ্ছে এই নর্মালাইজার আর কিউ এর ইন্টারসেকশন। তো সেটা পি এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা কখনোই পি এর থেকে বড় কাউকে পাবো না। কেন? আচ্ছা, আমার মনে হয় এই মাঝখান থেকে এভাবে বোঝা সম্ভব না, সময় উল্টো আরো বেশি লাগবে। আমি গোড়া থেকে একটু প্রুফটা দেখছি। এই খামাখা কষ্ট করে টাইম ওয়েস্ট করা হবে না। তো কিউ ইন্টারসেকশন আমরা যেটা করতেছি যে প্রথমে প্রুভ করতেছি কিউ ইন্টারসেকশন পি ইজ আ সাব গ্রুপ অফ এইচ। এইচ হচ্ছে কিউ ইন্টারসেকশন এনজিপি, নাম ধরে ফেলছি। তো এটার সাব গ্রুপ প্রমাণ করতে চাচ্ছি। এখন এইচ এই দুইজনেরই সাব গ্রুপ। সো এইচ, আমি এই প্রথম পার্টটা করতেছি জাস্ট হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য কোন সিম্বলটা কি মিন করতেছি। সো এইচ ইজ এ সাব গ্রুপ অফ কিউ, এইচ ইজ এ সাব গ্রুপ অফ দ্য নর্মালাইজার বোথ। এখন পি নিজে তার নর্মালাইজারের সাব গ্রুপ, এটা ইন জেনারেল ট্রু। তো কিউ ইন্টারসেকশন পি হচ্ছে কিউ। তো আচ্ছা, ঠিক আছে। এখন উল্টাটা যখন প্রমাণ করতেছি, এইচ হচ্ছে সাবগ্রুপ অফ ইন্টারসেকশন, উই অলরেডি হ্যাভ এইচ ইন্টারসেকশন কিউ। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। শুধু প্রমাণ করতে পারলে চলে, এইট ইজ এ সাব। উই নো এইচ। হ্যাঁ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার।
অডিও ডিসকানেক্টেড হিসেবে চলে। তো এইখানে যে পিএইচ এর কার্ডিনালিস হচ্ছে এই স্পেশাল ফর্মুলাটা, এটা আমরা মেবি আগে প্রুভ করছি যদি আমার মনে পড়ে। তো আমি আমি যেটা বুঝতেছি পরের লাইনে সম্ভবত এখানে সবই তো পি গ্রুপ দিয়ে ভরা। তো ওই পি এর পাওয়ার মানে কার্ডিনালিটি নিয়ে একটা আর্গুমেন্ট হইতে যাচ্ছে, এটা সেট করাটা আমি একটু দেখি। স্যার, আহ, হ্যাঁ বলেন। হ্যাঁ ওই আপনি একটু নিচে যাবেন, তো Second মানে P, যে পিকটা ওপেন হ্যাঁ করছেন একটু হ্যাঁ তো একদম এখানে, লাস্টে, হ্যাঁ লাস্টে যে ইকুয়েশনটা লেখা আছে এখানে তো হ্যাঁ মানে রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা একটা পি মানে পি গ্রুপ অ্যাকচুয়ালি। প্রত্যেকটা পি এর পাওয়ার, হ্যাঁ ইয়েস, তো হচ্ছে যে তার মানে বোঝা যাচ্ছে যে পিএইচ হচ্ছে একটা পি সাব গ্রুপ হবে। হ্যাঁ তো পিএইচ যদি একটা পি সাব গ্রুপ হয় যেটা অলসো পি কে কন্টেইন করে, আর পি তো একটা হুম সাইলো পি সাব গ্রুপ, সো দেন হচ্ছে হুম পিএইচ কেও একটা মাস সাইলো পি সাব গ্রুপ হইতে হবে। হুম। তো ইন দ্যাট কেস মানে যেহেতু পিএইচ একটা সাইলো পি সাব গ্রুপ যেটা একটা সাইলো পি সাব গ্রুপে পি কে কন্টেইন করে, সো হুম। এটা মাস্ট দেন ইকুয়াল হইতে হবে তাহলে। আচ্ছা, তো বেসিক্যালি এক্স্যাক্টলি সেম আর্গুমেন্ট যেটা এখানে লেখা আছে, রাইট? যে আমাদের ওই ইকুয়েশনে পি যেহেতু সাইলো পি সাবগ্রুপ, পি এর একটা ম্যাক্স পাওয়ার আলফাই হচ্ছে ওর অর্ডার হবে। আর এইচ হচ্ছে নিজেও একটা সাইলো পি সাব, এইচ একটা পি গ্রুপ, ওর পি এর কোন একটা পাওয়ার হবে যেখানে আমরা জানি যে বিটা কখনো আলফাকে ওভারটেক করবে না। তো তাদের ইন্টারসেকশনটা আবার কোন এক পি টু দি পাওয়ার গামা হবে, এই গামাটা আলফাকে ওভারটেক করবে না। তো রাইট সাইডে আমরা এক্স্যাক্টলি যেই কথাটা আমাদের, এটা কি কে কথা বলছিলেন আমি জানি না, আহ আর উনি যেটা বললেন যে এই রাইট সাইডে পি এর এই উপরে দুইটা প্রোডাক্ট নিচে একটা টার্ম, এরা এরা প্রত্যেকেই আসলে পি এর এক একটা পাওয়ার। তো লেফট সাইডে যে আছে সেও পি এরই পাওয়ার হবে। তো পিএইচ ইজ সাম ইন্টিজার পাওয়ার অফ পি, তার মানে পিএইচ হচ্ছে একটা পি সাব গ্রুপ। আর ম্যাক্স সাইজের পি সাব গ্রুপ হচ্ছে পি গ্রুপ হচ্ছে ক্যাপিটাল পি ইটসেলফ। ইন দ্যাট সেন্স এইটা মেবি ভুল লেখা হয়েছে। তো পিএইচ ইজ এটা এটা এখানে ভুল লেখা না, এটা এটা ঠিকই তো আছে, মানে পিএইচ পিএইচ তো ইজ এ অফকোর্স পি পি সাব কে গ্রুপ। কন্টেইন, ইয়েস অলসো পি পিএইচ মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই লাইন থেকে এই লাইন না, তার মানে এই অতএব সিম্বলটাতে সমস্যা আছে। পিএইচ হচ্ছে একটা পি সাবগ্রুপ, তার মানে ওর অর্ডার হচ্ছে পি এর একটা পাওয়ার। কিন্তু পিএইচ ইজ সামওয়ান যে কিনা অলসো পি কে কন্টেইন করে, বিকজ পি টাইমস এইচ। এইচ যদি আইডেন্টিটি হয় তাহলে ইকুয়ালিটি হোল্ড করবে। আরো অনেক ক্ষেত্রেও করতে পারে, যদি এইচ পুরা পি তে অ্যাবজর্ব হয় তাহলে ইকুয়ালিটি হোল্ড করতে পারে। আদারওয়াইজ আফটার মাল্টিপ্লিকেশন আমরা পি এর এলিমেন্টের বাদে এক্সট্রা কিছু এলিমেন্ট পেলেও পেতে পারি। সো পিএইচ ইজ গ্রেটার ইকুয়াল টু, নামে বলতেছি, আসলে তো মিনিংটা গ্রেটার ইকুয়াল টু না। তো পিএইচ ইজ সামওয়ান যে কিনা পি কে কন্টেইন করে, বাট সেটা এখান থেকে আসে না। তো এখানে বাট একটা বেটার অপশন হইতে পারে। তো আমাদের কাছে এখন জানা আছে পিএইচ একটা পি সাবগ্রুপ, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিএইচ হচ্ছে পি কে কন্টেইন করে, যেখানে পি হচ্ছে সাইলো পি সাবগ্রুপ। সো সাইলোপি সাবগ্রুপ পি কে পুরা পিএইচ কন্টেইন করে এবং সে পি এর একটা পাওয়ার ওয়ালা। এটা কখনো হইতে পারে না যে তার মানে যে পিএইচ টা গ্রেটার দ্যান পি হবে, বিকজ তাহলে এই ক্যাপিটাল পিটা যে সাইলোপি সাবগ্রুপ, ওর যে একটা গ্রেটেস্ট নেচার, ওই ওই ব্যাপারটা কন্ট্রাডিক্ট করবে। তার মানে এই বোথ সেন্টেন্স ট্রু হওয়ার একটা মাত্র উপায় হচ্ছে পিএইচ ইকুয়ালস টু পি। সো একটা অতএব আসলে অনেক ম্যাটার করে, দেখতে পাচ্ছেন। আর এখানে লাইনটার এখনো কোনো সেন্স আমি মেক করতে পারি, পিএইচ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু পি এন্ড পি। আমার মনে হয় এইখানে এই লাইনটা, এই লাইনটা থেকে বেটার লাইন হবে হচ্ছে, বা এই লাইনটা তো ভুলই আসলে, কারণ এইখান থেকে পরের লাইনটা তো আসে না। আহ, বড় জোরও আমরা বলতে পারি যে এই এই লাইনটাকে ওয়ার্ডে ডেসক্রাইব করা হয়েছে, বাট দিস ইজ এ পাওয়ার অফ স্মল পি। এইটা বড় জোর লিখতে পারি। সো পিএইচ কন্টেইনস পি অ্যান্ড কার্ডিনালিটি অফ পিএইচ ইজ এ পাওয়ার অফ পি। এই দুইটা সেন্টেন্স একই সাথে ট্রু হওয়ার এক উপায় হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি হওয়া। কারণ পিএইচ স্ট্রিক্টলি পি কে কন্টেইন করতে পারে না, কারণ পি হচ্ছে ম্যাক্স পাওয়ার অফ পি ওয়ালা কার্ডিনালিটি ওয়ালা একটা সাবজেক্ট। বুঝতে পারছেন? তাহলে আমার মনে হয় এই তোলার সময় হালকা একটু এদিক সেদিক হয়ে গেছে বলে পরে আপনার বুঝতে অনেক কষ্ট হয়েছে। তো শিখে বলতেছি। জি স্যার, এখন বুঝছি।
আচ্ছা ঠিক আছে। দেয়ার পরটা চেঞ্জ করা লাগবে, এই যে এই লাইনটা কাটলেই হয়ে যেত আসলে প্রুফটা। হুম। আর এই অংশটা তো বুঝতে পারতেছেন যে এইচ পি তে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে বলে এইচ কে পি এর সাবসেটই হওয়া লাগবে, আদারওয়াইজ পিএইচ ইকুয়াল টু পি হবে না, এটা তো বোধহয় জি ক্লিয়ার। স্যার, জি স্যার, এটা বোঝা যায়। আচ্ছা, তো গেল। সবচেয়ে ভালো হয় শশীর কোয়েশ্চেন দুইটা অ্যান্সার হইলে এগুলোর সাথে বাকিদের আপনাদের কমন কোয়েশ্চেন থাকলে ভালো হয়। আহ শশীর কি আর কোনো কোয়েশ্চেন আছে, না হলে আমরা হচ্ছে না স্যার, তুর্যের যে কোশ্চেন ছিল ওইটা দেখেন, হ্যাঁ ল্যাটিস ল্যাটিসের সবারই টুর সমস্যা আছে। আচ্ছা, সূর্য এক এক করে, আচ্ছা ল্যাটিস, সূর্য এক এক করে সিকোয়েন্সিয়ালি বলতে থাকেন। সূর্য শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি এটা করার আগে প্রথমে কি সাইলোস সেকেন্ড আর থার্ড থিওরেমের প্রমাণটা দেখাতে পারবেন? আমি ওইটা বুঝলাম অফকোর্স, না। অফকোর্স। পুরা প্রুফ? বলা চলে সেকেন্ড আর থার্ড থিওরেমের প্রমাণ একদমই বুঝিনি। পুরা প্রুফ রেকর্ডিং দেখেও না, আমার এই ক্লাসগুলো তো মনে হয় রেকর্ড ছিল। না, সেকেন্ড আর থার্ড থিওরেমটা রেকর্ডেড ছিল না না। স্যার, আমাদের ফার্স্ট ইন ও কোর্সের কোনো পড়াই রেকর্ডিং ছিল না। ও আচ্ছা আচ্ছা, লেকচার এক এক দেড় লেকচারের কথা বলতে আচ্ছা দেখি। আপনার আমার কথা শুনতে পাচ্ছেন? আমি মাঝখানে আবারও ডিসকানেক্ট হয়েছিলাম। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট থিওরেমের প্রুফের সমস্যা নাই, রাইট? এখানে তো সবগুলা থিওরেম একসাথে প্রুফ করছে। না, আহ আমার সমস্যা নাই ফার্স্ট থিওরেমে। বাই আচ্ছা, এখন প্রুফ এগুলো তো বড় প্রুফ, এবং আমাকে তো দেখে দেখে স্যার, আবার পুরো প্রুফটা এত করতে হবে। মানে এত বড় প্রুফটা কি ইন কোর্সে আসার মতো? মানে
মানে আপনি এগুলো কি তো জানতে চাচ্ছেন বিশাল। আমি ইনপুটকে সাইলোস থিওরেমে প্রুফ দিয়েছি কিনা? জি স্যার। আর স্যার আচ্ছা, হিউজ এক একটা প্রুফ, আর মানে এমন না যে হিউজ হলে অনেক কিছু ইজি থাকে, এটা আমি এত ইজি না। আমি তো বলছি যে আমি কোনো বড় এবং মানে মনে রেখে যেতে হয়, আদারওয়াইজ মাথায় কষ্ট হয়, এরকম প্রুফ আমি তো ইনফোর্সে দিব না, এটা আমি বলে তাহলে দিচ্ছি। স্যার এটা বাদ দিয়ে ল্যাটিসেরটাই দেখি আমরা, যেটা আসবে, মানে আসার জি স্যার, চান্স আছে। তাহলে তাহলে ওইটাই দেখি। আচ্ছা স্যার, এমনিতে লেটস সে হ্যাঁ, এক্সামের বাইরেও মানে ফর প্র্যাকটিক্যাল পারপোজ মানে এরকম বড় প্রুফ গুলাকে আদৌ মনে রাখার কোনো প্রয়োজন আছে? লাইক আমার পার্সোনালি মনে হয় যে এগুলো তো ধরেন হয়তো লাইফে একবার দেখলে এনাফ, দেন জাস্ট এগুলোর ইউজটাই মোস্টলি ম্যাটার করে। তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার আমার ফিলোসফি হচ্ছে যে থিওরেমের মানে ওইভাবে চিন্তা করলে আবার কেউ ক্লেম করে বসতে পারে যে খালি থিওরেমের স্টেটমেন্টটা বুঝলেই তো হইলো যে কোনটা কি আর জিনিসটা কি। না হ্যাঁ, না, বাট আমার তারপরও আমরা যারা, না না, আপনি ভয় পেন না, আমি আপনার কথা আসতেছি। সো বাট আমি আমার ফিলোসফি হচ্ছে এটা যে আমি থিওরেমের স্টেটমেন্ট বুঝবো, থিওরেমের প্রুফটা অ্যাটলিস্ট একবার হলেও লাইফে বুঝবো, যে আমি কনভিন্স হই যে এটা ট্রু। আর তাছাড়া অনেক সময় থিওরেমটার ভেতরের স্টোরি গুলা পড়তে গেলেও অনেক কিছু জানা যায়। যেমন আহ, একটা থিওরেমে হয়তো কোন একটা সাম এক্সপ্রেশন এ আর সাম এক্সপ্রেশন বি, অথবা সাম এন্টিটি এ আর সাম এন্টিটি বি কে আইডেন্টিফাই করে যে সেম অর ইকুয়াল। তো বুঝলাম, আচ্ছা এটা ট্রু হইলে কি কি কনসিকুয়েন্স হবে তাও বুঝলাম, কিন্তু যেটা হয় ওকে প্রুফ করতে গেলে মাঝে আরো কিছু আইডিয়াজ আমরা প্রুফ করি, আরো কিছু পার্সনকে কিছু একটা ক্লেম করি। ওই জিনিসগুলা জানাটা জরুরি, কারণ ওই টপিকে আরো ফার্দার বিভিন্ন রকম প্রবলেম সলভ করি বা ফার্দার কোনো কিছু ডেভেলপ করার চেষ্টা করি। ওই আইডিয়া গুলা এই থিওরেমের ভেতরে, প্রুফের ভেতরে আইডিয়া গুলা কাজে লাগে। দ্যাট ইজ ওয়াই আমি প্রেফার করি, আমার ফিলোসফি যে আমার প্রুফটা একবার হইলেও জীবনে বুঝতে হবে। কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনে পরীক্ষার কোয়েশ্চেনে আমি একটা থিওরেমে প্রুফ দিলাম, যেই প্রুফটা খুব ভালো কনসেপচুয়ালি বুঝে শুনে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষায় আসে একটা স্টুডেন্ট, যার স্কিল লেভেল হাই, সে পুরাটা মুখস্থ না থাকার কারণে অ্যান্সার করতে পারলো না, অথবা চিন্তা করে পরীক্ষার টাইমের মধ্যে বের করতে পারলো না। হয়তো পুরো 24 ঘন্টা দিলে সে পারতো মাঝখানে ব্রেক নিয়ে নিয়ে, কিন্তু পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে ওই অল্প সময়ের মধ্যে সে পারলো না। তাহলে তো ওই কোয়েশ্চেনটা আইডিয়াল বা স্ট্যান্ডার্ড হলো না, কারণ স্টুডেন্টের স্কিল হাই ছিল। এবং সঙ্গে মানে এইটুকুই এনাফ এরকম কোয়েশ্চেনকে বাজেয়াপ্ত করার জন্য, বা ইনভ্যালিড বলার জন্য। বাট সাথে অ্যাডিশনাল তথ্য হচ্ছে এটা যে আরেকটা স্টুডেন্ট, যে হয়তো অত ভালো জিনিসপত্র বোঝে না, কিন্তু সামহাও তার মেমোরি ফটোগ্রাফি, এন্ড সে হচ্ছে একটা ইজি প্রবলেম দিলেও সলভ করতে পারবে না, কি নতুন প্রবলেম যদি হয়, কিন্তু সে থিওরেমের প্রুফটা মনে রেখে পরীক্ষায় অ্যান্সার করে দিল, তাহলে সে মার্কসটা পেয়ে গেল, অথচ এই স্কিলড স্টুডেন্টটা বঞ্চিত হলো। তো সকল দিক থেকে চিন্তা করলে এই জিনিসটা পরীক্ষায় কিছুতেই আসার যোগ্য না। এখন এই জন্য আমি যদি আহ, এমন কোন জায়গায় প্রশ্ন করি যেখানে আমি একমাত্র প্রশ্নকর্তা, আমার প্রশ্নই ফাইনাল, সেখানে আমি কোনোদিন এরকম জিনিস কোয়েশ্চেনে দেওয়া প্রেফার করি না। তবে মানে অন রেকর্ডই বলতেছি, রেকর্ডিং হচ্ছে, অন রেকর্ডই বলতেছি, আসলে খুব খারাপ কোনো কথা বলবো না, বাট দুঃখজনক কথা আর কি। সেটা হচ্ছে আমাদের, আমরা যেখানে ইনকোর্সটা দিতে যাচ্ছি, ইনকোর্স ইজ অলরাইট, বাট ফাইনাল এক্সামে যেটা হবে ডাবল এক্সামিনার কোয়েশ্চেন থাকবে। সো দুইজন এক্সামিনার প্রশ্ন করবে। দুইজন এক্সামিনার প্রশ্ন করলে সেকেন্ড এক্সামিনার থেকে কিছু প্রশ্ন আসবে, এবং সেই যদি আমি ধরে নিই সেকেন্ড এক্সামিনার ট্রেডিশনাল মাইন্ডেড, তাহলে উনি হয়তোবা ঠিক এই সবচাইতে অস্বস্তিকর পার্ট গুলা থেকে প্রশ্ন করবে, একদম স্ট্রেট অ্যান্ড টু স্টাইল অফ সাকসিডেন্ট, এই জাতীয় প্রশ্ন হয়তো করে বসতে পারেন। আচ্ছা, যেটা হবে ওনার থেকে আসলে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কোন এক্সামিনার থেকে কত সেট, বাট একটা কমন প্র্যাকটিস হচ্ছে ফার্স্ট এক্সামিনার 5, সেকেন্ড এক্সাম এমনও হইতে পারে আমার কোনো মানে থিওরিটিক্যালি এইটাও একসেপ্টেবল যে আমার ফার্স্ট এক্সামিনার হিসেবে আমার একটা কোয়েশ্চেন আসবে আর সেকেন্ড এক্সামিনারের কোয়েশ্চেনটা পুরাটা আসবে, এইটাও থিওরিটিক্যাল একটা একসেপ্টেবল সিচুয়েশন। এবং কেউ কোথাও কোনো ব্লেম দিতে পারবে না পরীক্ষা কমিটিকে, যেটা কেন করলেন, তাদের এই পুরো এখতিয়ার আছে। ইনফ্যাক্ট পরীক্ষা কমিটির এমনকি এই এখতিয়ারও আছে যে দুই এক্সামিনারের সব কোয়েশ্চেন পারলে বাদ দিয়ে দিয়ে নিজেরা আটসেট বানায় একটা প্রশ্ন দিয়ে দিল। সমগ্র অথরিটি, পুরা এন্টায়ার এভরি পসিবল অথরিটি পরীক্ষা কমিটি আছে। তারপর একটা কমন প্র্যাকটিস, আমরা বেশিরভাগ সময় হয়তো এটা দেখে অভ্যস্ত, স্টুডেন্টরা ধরে নেয় তার মানে এটা করতেই হবে, বাট করতেই হবে না, সেই প্র্যাকটিসটা হচ্ছে ফার্স্ট এক্সামিনারে 5 সেট, সেকেন্ড এক্সামিনারে 3 সেট।
এমনকি কমন প্র্যাকটিসটাও যদি হয়, তারপরে আপনি একদম পুরাটা যদি পড়ে আসেন তাহলে হয়তো আমার কোয়েশ্চেনে কমফোর্টেবল হচ্ছেন। কারণ আপনি যদি বাদ দিয়ে পড়েন তাহলে আপনি যে অংশটা বাদ দিচ্ছেন সেখান থেকে সেকেন্ড এক্সামিনার স্টেট দিয়ে দিল, তখন আপনি বিপদে পড়ে যাচ্ছেন। বাট স্টিল আমি পুরা এই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য যেটা প্রেফার করি, অনেক মোস্ট কেসে যেটা হয় যে, হবেই এমন না কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়, দুই এক্সামিনারই যেই কোয়েশ্চেন গুলা কমন হিসাবে, অর্থাৎ দুই দুই সেটে কমন পড়ে গেছে যেই কন্টেন্ট গুলা, সেইগুলাকে অনেক সময় পরীক্ষা কমিটি কখনো কখনো ভাবেন যে এইগুলা দেই। অনেক চিন্তা থেকে এটা হইতে পারে যে এটাতে স্টুডেন্টরা কমফোর্টেবল হবে, বা এটা হয়তো বা বেশি ইম্পর্টেন্ট বলে দুইজন দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। সেই ক্ষেত্রে আমি প্রেফার করি যে খুবই ট্রেডমার্ক যেই অস্বস্তিকর থিওরেম গুলা, সেইগুলা আমি কোয়েশ্চেনে কিছু কিছু দেই। আমি খুব পছন্দ করে দেই না, বাট আমি স্ট্র্যাটেজির জন্য দেই, সো দ্যাট এই কোয়েশ্চেন গুলাই বেশি নজরে আসে সেকেন্ড এক্সামিনারও, বেশি দেওয়ার প্রবণতা থাকে সেকেন্ড এক্সামিনার, এবং এগুলা কমন হয় এবং এগুলা পরীক্ষায় দেওয়া হয়। এতে করে যে লাভটা হচ্ছে, আমার স্টুডেন্টরা আমার কথার টোন থেকে যদি জানতে পারে যে এই অস্বস্তিকর থিওরেমের প্রুফটা আসতে পারে, ওইটা নিশ্চয়ই তারা, স্বাভাবিক যে কোনো স্টুডেন্ট ওইটা একটু বেশি পড়ার টেন্ডেন্সি দেখাবে। তো আসলে যেন ওইটা আসে, এবং যেটার ব্যাপারে আমি একটু কম ইন্টারেস্ট দেখাচ্ছি সেটা এসে পড়ে, যাতে তাদেরকে বিপদে না ফেলে দেওয়া হয়। এখন এই সবই আসলে প্রবাবিলিটির উপর করে, বাট আমি এই যে কিছু কন্টেন্ট যেহেতু রাখতে হয়, আমি তখন এরকম খুবই কমন যেগুলা অনেক বেশি আসতে দেখা যায় সেগুলো অনেক সময় দেওয়ার টেন্ডেন্সি দেখাই, বা সেটা আমি খুব প্রেফার করি তা না, বা পছন্দ করে দেই তা না। তো এইটা হচ্ছে আমার টোটাল ফিলোসফি। এখন আমি জানতে চাচ্ছি, যিনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা বোধহয় নশাদ করছেন, রাইট? আপনি আমার Yes, সাথে হ্যাঁ। কতটুকু আপনার ফিলোসফি ম্যাচ করলো বা ইয়া এগ্রি ইয়া করলো, মানে আমি সেটাই। এক্স্যাক্টলি এটাই বলতেছিলাম শুরুতে, আপনি একটু ইলাবোরেট করে বলছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি তাহলে আরেকটা কোশ্চেন একটু করেই ফেলি, কজ এটা মানে আপনার বই খাতা হয়তো বা লাগবে না, যে আপনি তো মানে শুরু দিয়ে ক্লাসে বলছিলেন যে একটা কমন মিস্টেক হচ্ছে যে আমরা সাবগ্রুপ প্রুফ করার সময় অনেক সময় এটা দেখাইতে ভুলে যাই যে লাইক এখানে যে আরো নন একটা এমটি। এলিমেন্ট এক্সিস্ট করে। সো এই কমন মিস্টেক গুলোর উপর একটু রিফ্লেক্ট করতে পারবেন, যেগুলা ইজিলি হয়তো বা ছুটে যায়, মানে আপনার মাথায় এই মুহূর্তে যে যা আছে আর কি, একটু যদি রিফ্লেক্ট করতেন এটা এটার উপর। ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। এইটা একটা কমন মিস্টেক, ফাইন। আর কি কি এরকম আছে, একটা লিস্ট বানালে ভালো হইতো। না, হঠাৎ আপনার করে মনে মাথায় কি করতে এই গেলে মনে মুহূর্তে আসছে না। র্যান্ডমলি কিছু নাই? যেমন যেমন হচ্ছে এই জিনিসগুলো এক, এমন যে লাইক প্র্যাকটিস থাকলেও অনেক সময় ছুটে যায় আসলে। রাইট রাইট, এটা আপনি ঠিক বলছেন। মানে হ্যাঁ, আমি একটু তাহলে 1 মিনিট ভাবি, এই মুহূর্তে একেবারে মাথায় না, আমি একটু কিছুক্ষণ ভাবি, যদি কোনোটা মাথায় আসে বলি। আচ্ছা, এটা অ্যান্সারটা আপনি পরেও দিতে পারেন, চাইলে হচ্ছে অন্য কোশ্চেন গুলো নিয়ে তারপর দিতে পারেন। আচ্ছা, তাহলে সেটাই করি। আমার মনে হয় তাহলে আমরা ল্যাটিসের দিকে তাহলে যাই। আহ, হ্যাঁ, তুর্য।
সূর্য সম্ভবত হ্যাঁ রিজয়েন করেছে। সূর্য আপনি এমনিতে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। আমি সলিউশনটাও প্ল্যান করে রাখি। আমাদের কোর্সের স্টুডেন্ট কি 18 জন না? আপনাদের কাছে কি ইনফরমেশন আছে? তা একটু দেখে বলতে হবে, গ্রুপের মেম্বার কতজন সেটা আগে দেখে বলতে। আচ্ছা, আমি কোয়েশ্চেনের কপি 20 কপি করছি আর কি, 20 জনের বেশি প্রবাবলি হবে না। তার গ্রুপের মেম্বার 28 জন। মাই গড, একই একই মেম্বার মাল্টিপল নাম্বার থেকে আছে নাকি? এতজন কোথা থেকে হলো? তার মানে মাল্টিপল যদি হয়ও, আর কতজন হবে, 20-এর বেশি হবে আচ্ছা I guess। আচ্ছা, 30 কপি করেছে আর 10 কপি করেছে।
সূর্য কি প্রবলেম দিচ্ছে? আমি কিছু শুনছি না। না, আমরা কেউ কোনো কথা বলছিও না, শুনছিও না। সূর্য, লেট হচ্ছে আরো, কোনো সমস্যায় পড়লেন কি? না স্যার, আমি আছি স্যার। আছেন, ভালো কথা। প্রবলেম কি বের করতেছেন? ও ও আপনি কি দিতে বলছেন? আমি শুনিনি। হ্যাঁ, ও, বলেন দিতে কি? হায় বলছে হায়, প্রশ্ন। তা আমরা কেন অপেক্ষা করতেছি, কার জন্য? আমি বুঝিনি আসলে। আচ্ছা। আচ্ছা, স্যার এই যে আমার এখানে যা যা হ্যাঁ, লেখা আছে আমি বলি যে 2.5 আচ্ছা, 2 এর বি নাম্বারে, 2 এর বি দুইয়ের নাম্বারে বি, বি স্যার। ফর বাংলাদেশ। হ্যাঁ জি স্যার, বি, বি ফর বাং। হ্যাঁ, তো এখানে বলছে যে সাবগ্রুপস দ্যাট আর সাবগ্রুপস দ্যাট আর কন্টেইনড ইন দিস। কন্টেন্ট ইন SR7 আর R⁴ তো হ্যাঁ, সলিউশনে আই গেস কোন এক জায়গায় এরকম কিছু একটা ছিল যে SR⁴ R⁴ is equal to SR⁴ R⁴ একটু এক সেকেন্ড দাঁড়ান। In each of A to D, list all subgroups of D16 that satisfy the given condition. Subgroups that are contained in SR⁴ R⁴ D16 এর ল্যাটিস তো সাব ল্যাটিস, সরি, D16 এর ল্যাটিস হচ্ছে এটা। তো SR⁴ R⁴ ব্যক্তিটা কোথায় খুঁজি? আচ্ছা, SR⁴ এখানে, আরেকটা কি R⁴ ছিল, রাইট? সে জি হচ্ছে স্যার। এখানে। তো এদের এই দুই এখানে তো ইন্ডিভিজুয়াল এই দুটা মেম্বার দিয়ে জেনারেটেড, এদের দুইজনের দ্বারা জেনারেটেড যে সাবগ্রুপ, সে এখানকারই কেউ না কেউ হবে। তো SR⁴ R⁴ আর আমরা D16 নিয়ে ডিল করতেছি। তো R⁴ 8 equals to 1, রাইট? তো এই সেন্সে SR⁴ should be equal to SR, সে কোথায়? আচ্ছা, এক সেকেন্ড। যেটা যেটা হইতে পারে সেটা হচ্ছে এই SR⁴ নেসেসারিলি ইকুয়াল টু SR হওয়া লাগবে না। মানে SR⁴ আর R⁴ এদের যারা জেনারেটেড সাবগ্রুপ ক্যান বি সামওয়ান হিয়ার, যে কয়টা সাবগ্রুপ এখানে মেনশন করা আছে। সলিউশনটা এই যে। স্যার, হুম, SR⁴ কি SR নাকি RS? R⁴ হচ্ছে 1। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। SR⁴ তো এইটা হচ্ছে R⁴ হচ্ছে 1। আমি SR না, অন্য কেউ, কারণ আমি ভুল করছি, এটাকে লেখা যায় SR⁴ তাকে লেখা, অথবা আমরা SR⁴ আর 8 R⁴ -7, সো RS, রাইট? SR⁴ হচ্ছে RS, বাট এখানকার কারোর সাথে ইকুয়াল হচ্ছে না, হবার কথাও না, কারণ sorry, এটা না, এইটা এই এদের কারোর সাথে ইকুয়াল হওয়ার কথাও না, কারণ আমরা R⁴ থেকে 7 এর মধ্যে কাউকে খুঁজতেছি, এদের মধ্যে দুইজন ইকুইভ্যালেন্ট হওয়ার কথাও না। তো আমাকে খুঁজতেছি। এক সেকেন্ড। হচ্ছে 2.5.2 এর বি, সাবগ্রুপ দ্যাট আর কন্টেইনড ইন SR⁴ R⁴ সলিউশন স্যার।
স্যার আমার হ্যাঁ। কাছে মানে হুম। প্রুভ করে মনে হচ্ছে যে মানে এই এক্সারসাইজ গুলোর উপর আলাদা একটা আহ, পুরো ক্লাস হলে ভালো হতো। মানে ল্যাটিসের মানে আচ্ছা আমি অনেকদিন স্ট্রাগল করতেছি আসলে। আচ্ছা, হ্যাঁ সেটা নেওয়া যাবে, সমস্যা নাই। বাট ইন কোর্সের আগে কিভাবে সেটা নেব, কালকে? আহ, আচ্ছা দেখেন, আহ, আমরা যেটা খুঁজতেছিলাম সেটা এখানে করা আছে। আমি আবারও বইয়ের ইমেজটা শেয়ার দিই। যে ধরে নেন প্রশ্নটা, আহ, ধরে নেন প্রশ্নটা হচ্ছে SR⁴ কমা R⁴ দিয়ে জেনারেটেড না, SR³ কমা R⁴ দিয়ে জেনারেটেড নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে যেই সাবগ্রুপ গুলো ওর মধ্যে কন্টেইন, তারা কারা? তারা হচ্ছে ওর নিচে যাদের দিকে লাইন গেছে এই 3 জন, এবং এদের থেকে আরো যাদের দিকে লাইন গেছে এই একজন। তো একটা, দুইটা, তিনটা, চারটা পাচ্ছি আমি। তো সেই ক্ষেত্রে এইখানে সেই চারটাই নোট করা হয়েছে। and সাথে অ্যাড করেন সে নিজে নিজের সাবগ্রুপ। তো এই 5টা হচ্ছে অ্যান্সার আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা কেন ইকুয়াল? এই দুইটা কেন ইকুয়াল একটু চিন্তা করে দেখি। SR⁴ আর SR³ এরা কখনো নিজেরা ইকুয়াল হওয়ার কথা না, তার কারণ এস ক্যান্সেলেশন হওয়ার পর আলটিমেটলি আমরা তাহলে পেয়ে যাবো R⁴ হচ্ছে 1, হুইচ ইজ নট ট্রু। সো ইন্ডিভিজুয়ালি এরা সেম না, তার মানে আইডিয়াটা হচ্ছে এদের দুইজন দ্বারা SR⁴ কমা R⁴ আর SR³ কমা R⁴ এরা সেম সাবগ্রুপ, তার মানে এদের দ্বারা জেনেটিক সাবগ্রুপ সেম। সেটা কিভাবে প্রুভ করা যায়? এই সাবগ্রুপের যে কোনো একটা মেম্বার দেখতে কেমন হবে? SR⁴ I, R⁴ আর ওর একটা মেম্বার দেখতে হবে হচ্ছে SR³ R⁴ তো এটাকে যদি সিম্পলিফাই করি আসতে হচ্ছে S⁴I, R⁴ প্লাস 4J। আর এখানে আসতেছে S⁴P R⁴ প্লাস 4Q। আচ্ছা, এই দুইটা স্যার, ইন্ডিভিজুয়ালি সেম হওয়া লাগবে না? হ্যাঁ। হ্যাঁ। মানে এই লং ক্যালকুলেশন গুলা না করে এটা দেখাইলে এনাফ না যে হ্যাঁ। দুইটারই জেনারেটর গুলা অপরটার স্পেসের মধ্যে বিলং করে? যেমন আমার তো এটা প্রুভ করলেই হয় যে SR⁴ ওই SR³ আর হুম। R⁴ এর জেনারেটর স্পেসে বিলং করে, আবার SR³ হচ্ছে হুম। যে লেফট হ্যান্ড সাইডের স্পেসটাতে বিলং করে। এটা দেখালে কি এনাফ না? হ্যাঁ, এটা দেখাইলো এনাফ। ওইটা ওইটা দেখাইলো এনাফ, ওইটা যদি মাথায় আসে। বাট আমাদের এইটাও যথেষ্ট সিম্পল এনাফ। দেখেন এই দুইটা এটা স্ট্রাকচারের দিকে কনসেপ্ট তাকান। ওটা ইমিডিয়েটলি চোখে পড়ে, লাইক SR⁴ ইকুয়ালস টু আসলে বেসিক্যালি SR³ ইনটু R⁴ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার চোখে ধরে নেই ওইটা আগে। আপনার চোখে এটা আগে পড়ছে, আমার চোখে এটা আগে পড়ছে। তো আমাদের হাতে দুইটা প্রুফ এসে পড়ছে। একটা হচ্ছে, আচ্ছা আমি আগে যেটা লিখে ফেলছি এটা একটু বলি। হ্যাঁ, দেখেন এই দুইটা মেম্বারের স্ট্রাকচারের দিকে তাকান। এইরকম আকারের যত মেম্বার আসছে, দ্যাট ইজ এভরি পসিবল কম্বিনেশন অফ প্রোডাক্ট অফ দিস টু মেম্বার, তারা মিলে এই গ্রুপটা জেনারেটেড হয়, রাইট? দ্যাট সেই সেন্সে টেকনিক্যালি এই গ্রুপটা আসলে নাথিং বাট সেট অফ এলিমেন্টস অফ দিস ফরম্যাট, দ্যাট ইজ S⁴ ইন্টিজার আর R⁴ আদার ইন্টিজার, যার এক্সাক্ট স্ট্রাকচারটা হচ্ছে 7i প্লাস 4j। আর একইভাবে যদি দেখেন একই ক্যালকুলেশন অন্য জনের জন্য করছি, তাহলে এর মেম্বার গুলার স্ট্রাকচার হচ্ছে S⁴P আর R⁴ 3P প্লাস 4Q। এখন আচ্ছা স্যার, একটু যদি স্যার হ্যাঁ। আই থিঙ্ক আপনি এখানে কমোডেটিভিটি ইউজ করে ফেলছেন। জেনারেট এখন যখন হয় পর্যন্ত কি করছি? এখন যেমন আপনি পর্যন্ত কি এসআর কিউব করছি? এসআর কিউব টু দি পাওয়ার পি ইনটু R⁴ হ্যাঁ, বাট হচ্ছে সব এলিমেন্ট হ্যাঁ। গুলোতে এই ফরম্যাটের না। আপনার লেটস সে এসআর আচ্ছা কিউব দেন R⁴ দেন আবার SR³ এভাবে আসতে পারে। আচ্ছা, দেখেন এই জন্য আমাদের যখন জেনারেটেড বাই সাম এলিমেন্টস নিয়ে যখন আমরা কথা বলি, জেনারেটেড বাই A, B,
তখন আমরা কিন্তু এদেরকেও মিন করি, রাইট? ইয়েস, ইয়েস স্যার। এই পার্টিকুলার গ্রুপে এটা যদি এস হয় আর এটা যদি সাম পাওয়ার অফ আর হয়, এই পার্টিকুলার গ্রুপে এইটা সামহাও সোয়াপ করে এই পাশে এসে এরকম মিন হয়। তো এই গ্রুপের জন্য সাম এ টু দি পাওয়ার bi ক্যান বি রিটেন অ্যাজ সাম বি টু দি পাওয়ার মাইনাস জে ইন্টু এ, এরকম কোনো না কোনো রিলেশন কভার করে। So আমরা যদি এই আই আর জে এর পজিটিভিটি নেগেটিভিটি কনসিডার করি তাহলে সবাই কভার হচ্ছে। বাট সেক্ষেত্রে কি আপনার এটা ফিক্স করা লাগবে না ওভাবে যে লাইক কিভাবে জিনিসটা সোয়াপ হচ্ছে? আমরা কি সেটা জানি না? আমাদের বোধ কেসে আমাদের একটা নোন রুল না সেটা, যে আর ইনভার্স এস ইকুয়ালস টু এস আর। ইয়া ইয়া ইয়া, ইয়েস। আচ্ছা, তো এইবার দেখেন মানে আপাত দৃষ্টিতে তারা এই মুহূর্তে দেখতে সেম না হলো এক লাইনের ক্যালকুলেশনে সেটা হয়ে যাবে এস টু দি পাওয়ার আই আর আর টু দি পাওয়ার এই 7i-টাকে যদি ভাঙি 3i প্লাস 4i, 4টা কমন নিলে i প্লাস জে আসতেছে, তো এইখানে i প্লাস জে আরেকটা নিউ ইন্টিজার। সো এস টু দি পাওয়ার আই আর টু দি পাওয়ার 3i প্লাস 4k। তো এরা সেম স্ট্রাকচারে আসছে, হুইচ মিনস এই এই জোড়া এলিমেন্ট আর এই জোড়া এলিমেন্ট সেম সাবগ্রুপকে জেনারেট করবে। আর মাঝখানে বাকি যারা মেম্বার আছেন হোপফুলি তুর্যর কথাটা বুঝতে পারছেন। তারপর আমি একটু ব্রিফ করি। তুর্য বলতেছি, নওশাদের কথাটা হচ্ছে যে আমি যে এই যে আমি লিখে ফেললাম সব এলিমেন্টই এস টু দি পাওয়ার আই আর আর টু দি পাওয়ার 7i প্লাস 4 যে হবে তার কি গ্যারান্টি আছে? আমার এই আর টু দি পাওয়ার 4টা যদি লেফটে থাকে, দ্যাট ইজ আর টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার জে, আর এস আর টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার আই, এইটা যদি হয় তাহলে তো প্রবলেম। মানে এই এলিমেন্টটাকে কি আমি এটা এরকম স্ট্রাকচারে নিতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা সেটা পারবো, কারণ আমাদের এই রিলেশনটা হাতে আছে। তো রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যাওয়ার সুবিধা আছে। আর সঙ্গে যোগ করেন, আমরা যখনই বলি যে এ আর বি যে জেনারেটেড সাব গ্রুপ, তখন আমরা এই এ টু দি পাওয়ার আই বি টু দি পাওয়ার জে এইরকম লেখা মাত্র আমরা মিন করি যে এই আই যেগুলো নেগেটিভও হইতে পারে। আমরা ইনভার্স এর ইনক্লুশন এখানে চিন্তা করি যে ইনভার্সও প্রোডাক্ট হিসেবে থাকতে পারে। তো সেক্ষেত্রে এখানকার নেগেটিভ যে এখানে এ পাশে গিয়ে পজিটিভ হয়ে এই জাতীয় দেখতে এলিমেন্ট গুলাকে কভার করতে পারবে। সো আমাদের সবাই এখানে কভার হচ্ছে। আচ্ছা, আর আর এইবার বলি হচ্ছে যেটা আমার মাথায় আগে আসেনি কিন্তু নওশাদের মাথায় আগে আসছে, ওইটা আসলে আহ এখন আমার কাছে মনে হচ্ছে আসলে ওইটা আরো বেশি স্ট্রেট ফরওয়ার্ড, আগে আসে মাথায় মাথায় আসা উচিত। সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে যে আমরা যদি দুইটা সেটকে ইকুয়াল প্রমাণ করতে চাই, আমি ভেঙে ভেঙে লজিকটা পুরাটা বলি। আমাদের কোন একটা ক্লাসে জেনারেটর ক্লাসে এই কথাটা বলা হয়েছে কিনা আমি শিওর না। প্রথম লজিক হচ্ছে দুইটা সেটকে সেম প্রমাণ করার জন্য আমরা সহজে অ্যাপ্রোচটা নিই যে এই দুইটা সাবসেট দুইবারে প্রমাণ করা। আর আমাদের সব এলিমেন্টের জন্য এটা করার আসলে দরকার নেই, কারণ জেনারেটরের আইডিয়াটা হচ্ছে বাকিরা যেহেতু এদেরই ডিফারেন্ট ডিফারেন্ট পসিবল কম্বিনেশনের প্রোডাক্ট, সেটা আমাকে খালি এটা দেখালেই হবে যে প্রথমে এস আর কিউব আর আর টু দি পাওয়ার 4 এই দুইটা এলিমেন্ট বিলংস টু এস আর টু দি পাওয়ার 7 কম আর টু দি পাওয়ার 4। এইটা একবার দেখালাম, এইটা একবার দেখাতে হবে, এন্ড অপোজিটটা দেখাতে হবে আরেকবার, দ্যাট ইজ এস আর টু দি পাওয়ার 7 কম আর টু দি পাওয়ার 4 এই দুইটা এলিমেন্ট বিলংস টু সাবগ্রুপ জেনারেটেড বাই এস আর কিউব কম আর টু দি পাওয়ার। আচ্ছা, এইখানে সবচেয়ে সহজ প্রথমে যেটা হয়েছে আর টু দি পাওয়ার 4 এখানে ডেফিনেটলি বিলং করে, কারণ সে নিজেই জেনারেটর। একই লজিকে এখানেও আর টু দি পাওয়ার 4 বিলং করে। সো 4টা কাজের মধ্যে 2টা কাজ হয়েই আছে, বাকি 2টা কাজ এস আর কিউব এখানে বিলং করে আর এস আর টু দি পাওয়ার 7 এখানে বিলং করে। সব এরপরেই সবচেয়ে সোজা হচ্ছে এস আর টু দি পাওয়ার 7 এর বিলং করাটা দেখানো, কারণ এস আর টু দি পাওয়ার 7 কে লেখা যায় হচ্ছে এস আর কিউব ইন্টু আর টু দি পাওয়ার 4। সো এই দুইজনের প্রোডাক্ট দিয়ে যেহেতু একে বানাইছে, তার মানে এই অল পসিবল প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটাও বিলং করে। সো নাম্বার 2 ইজ ডান। এখন আমাকে দেখাতে হবে এস আর কিউব ইজ সামহাউ এদের কোন একটা কম্বিনেশন। সো অনেকভাবেই করা যেতে পারে, সবচেয়ে সহজ মেবি এটা। এস আর কিউব হচ্ছে এস আর টু দা পাওয়ার 7 ইন্টু আর টু দি পাওয়ার 4 এর ইনভার্স। তো তার মানে এই এই দুইজন দ্বারা জেনারেটেড সেটেও এস আর কিউব বিলং করে। সো এর জেনারেটর গুলা ওই সেটে ওই সাবগ্রুপে, আর এই সাবগ্রুপের জেনারেটর গুলা ওই সাবগ্রুপে বিলং করে, দেখালেই তারা দুইজন আসলে সেম প্রমাণ হয়ে যায়। সো এস আর কিউব আর এস আর টু দা পাওয়ার 7 এই
এই সেন্সে ইন্টারচেঞ্জেবল, তারা দুইজন যেহেতু সেম এলিমেন্ট না, কিন্তু এই দুই সাবগ্রুপে তারা জেনারেটরের জায়গায় ইন্টারচেঞ্জেবল, মানে একই সাবগ্রুপকে দুইটা ডিফারেন্ট সেট অফ জেনারেটর দিয়ে লেখা হচ্ছে। আর এরপর বাকি লব্ধিটা আগেই সাজায় ফেলছে যে এর পসিবল সাবগ্রুপ হচ্ছে এই চারজন এবং সে নিজে। সূর্য, উত্তর পেয়েছেন? জি স্যার, বুঝতে পেরেছি। এখন সমস্যা স্যার, যেটা হলো যে, আহ, আহ, আমি বলি আচ্ছা, সূর্য কথাটা শেষ করুন। স্যার, মানে সমস্যা যেটা হচ্ছে যে, যেমন ধরেন যখন আমাদের দেওয়া আছে যে হুম, SR⁴ আর SR⁴ আর R⁴, মানে এটাই তো আমাদের দেওয়া ছিল। হুম, এখন আমি যখন হুম, মানে প্রথমে এখানে চোখ রাখবো যে আচ্ছা D16 এর হুম, ল্যাটিসটা দেখি, এখানে তো এটা নাই। হুম, তারপরে আমি হুম, কি এরকম কাজ করব যে আচ্ছা এই 3 নাম্বার যে রোটা আছে এখানে দেখে মনে হচ্ছে যে এইটা আহ, মানে SR² R⁴ SR⁴ এইগুলা সামহাও হ্যাঁ, SR⁴ এর সমান হওয়ার কথা। তো আমি প্রত্যেকটা একটা করে চেক করব, আপনি যেভাবে দেখাইছেন সেভাবে চেক করব, যেটা মিলে যায় এরপরে আমি বাকি কাজ করবো, হুম, এরকম কিছু। হ্যাঁ। আমাদের প্রথম সন্দেহ এই চারজনের দিকে যাওয়ার কথা। জি স্যার। আচ্ছা, যদি খুব রিল্যাক্স চোখে দেখেন তাহলে এরাও সন্দেহে ইনক্লুডেড হইতে পারে, কিন্তু এরা আসলে কখনো হবে না, কারণ ওই মানে এই টু করে ইনক্রিজ করে যারা, তারা আর আর করে ইনক্রিজ করাতে দলে করবে না। অর্থাৎ মানে আমি কিছু না হলেও এই এলিমেন্টটাকে দেখাতে পারি যে S R², এটা আসলে এখানে বিলং করার কথা না, শুধু R², এটা এখানে এদের দ্বারা জেনারেটেড জায়গায় বিলং করার কথা না। দাঁড়ান দাঁড়ান, স্যার বুঝিনি স্যার। R² না করার না, না করার কথা না। তুর্য কিছু বলেছেন, আমি শুনতে পাইনি। ওইটাই স্যার, আমি বুঝতে পারিনি যে SR² এটা থাকবে না বললেন মানে। ধরেন R² এলিমেন্টটা, ধরেন মানে আপনি আপনার কনসার্ন হচ্ছে SR⁴ এইটা নিয়ে, এবং আপনি আপনার স্কোপ ন্যারো ডাউন করতে চাচ্ছেন। স্বাভাবিকভাবে প্রথম দৃষ্টি এদের দিকেই যাবে, এবং এদের দিকে যাওয়ার পর আপনি ট্রাই করতে করতে এদের মধ্যেই একজনকে খুঁজে পাবেন। বাট আপনার মনে আসলো যে আমি একে কেন রাখলাম না কিছুটা, বা একে কেন রাখলাম না কিছুটা একরকম লাগতেছে। তো কারণ হচ্ছে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট R² আপনি পেতেই পারেন যে R²টা এখানে বিলং করার কথা না। ধরেন আহ সরি সরি, এখানে বিলং করার কথা না, বারবার ওখানে গোল করতেছিলাম। দেখেন এইখানে আর এর পাওয়ারটা হচ্ছে অড, রাইট? আর এখানে পাওয়ারটা হচ্ছে 4। তো এদের দুইজনে মানে বিভিন্ন ভাবে এদের কম্বিনেশন যখন আপনি বানাবেন, এদের কম্বিনেশন ইনভার্স দিয়ে বিভিন্ন এদিক সেদিক হাবিজাবি অনেক কিছু করে আপনি যখন বানাবেন, আপনার যেহেতু এই আর এর অর্ডারটাও যেহেতু এইট একটা ইভেন নাম্বার, তো এই অড আর ইভেন নাম্বারের কম্বিনেশনে এই আরেকটা ইভেন নাম্বার আপনার কোনোভাবেই আসবে না। তো মানে একদম প্রাথমিকভাবে একটু রিল্যাক্স চোখে দেখে এদেরকে ইনক্লুড করলেও আর একটু ভালো করে দেখলে বুঝবেন যে এই লোকটা ইনক্লুড হচ্ছে না। আচ্ছা, এই লোকটা স্টিল হইতে পারে, রাইট? তো SR² এই লোকটা স্টিল হইতে পারে, তবে আরো একটু ন্যারো ডাউন করতে পারেন। হবে না কে কে আগেই আমরা একটু আহ, ভালো করে অবজার্ভ করি কাকে কাকে কনসিডার করবো। শুরুতেই অবজারভেশন থেকে বাদ দিব হচ্ছে একে, শুরুতেই বাদ দিব হচ্ছে এই রোতে বিলং করে সেই সেন্সে একে শুরুতেই বাদ দিব হচ্ছে একে। আমরা বড় জড়ো এই 1 2 3 4 এদেরকে নিয়ে একটু ভাবতে পারি। আচ্ছা স্যার, R² কে শুরুতে বাদ দিতে পারি না? কজ হচ্ছে যে আমার তো মানে SR³ এর মধ্যে R² থাকবে না। না, মানে আপনি একদম বুঝিনি স্যার শুরুতে যে SR, এর জেনারেটরের মধ্যে নিছেন, এটাকে কি বাদ দেওয়া যায় না? আমি বুঝতে পারতেছি না, শুরুতে SR, R², R²। হ্যাঁ, এটাকেও কি শুরু থেকে বাদ দেওয়া যায় না? কারণ হচ্ছে R² তো আমার ওই SR⁴ আর R⁴ জেনারেটরের মধ্যে নাই, R² নিজে। আর স্কোয়ার নিজে এখানে নাই, কিন্তু এদের কোনো কম্বিনেশনে বাই চান্স এসে করতে পারে কিনা। বাট আসবে 7 না, অর আলটিমেটলি আসবে না, অর আসবে ইভেন, না বলেই তো সে ইকুয়াল না। মানে অড ইভেন দিয়ে চেক করলেই তো হয়, মানে 7 R², এখানে তো মানে
আপনার আমরা যে জেনারেটর স্পেস নিয়ে কাজ করতেছি সেখানে তো আর এর পাওয়ার গুলো হুম, অলওয়েজ অড হবে না? হ্যাঁ, এখানে আর এর পর অড না, এস আর। হ্যাঁ, বাট হচ্ছে আর এস, না না না, এস আর টু দি পাওয়ার 7 আর আর টু দি পাওয়ার 4 এর এগুলাতে। আচ্ছা, আমি একটু বোধহয় আমি একটু ব্লু কালারের সার্ফেস, আপনি কি এই লোকটাকে বাদ দিতে চাচ্ছেন শুরুতে? ইয়েস। হ্যাঁ। আর সেই ক্ষেত্রে আমরা যেই গ্রুপটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে এস আর টু দি পাওয়ার 7 আর আর টু দি পাওয়ার 4। আর আপনি এটা শুরু, এটা অবশ্যই বাদ যাবে, কোনো না কোনো ভাবে বাদ তো যাবে, জাস্ট লজিকটা ফার্স্টে স্ট্রেট ফরওয়ার্ড ভিজিবল কিনা সেটা হচ্ছে কথা। কারো চোখে শুরুতে ভিজিবল হলে সে আর একটা কম কাউন্ট হবে, নো, বাট বাদ যাবে শিওর। তো আপনি বলতেছেন আর স্কোয়ার কে কোনোভাবে এদের কম্বিনেশন আনা যাচ্ছে না, এটা স্ট্রেট ফরওয়ার্ড ভিজিবল, আর সেটা আপনি বলতেছেন লজিকটা আর স্কোয়ার। আপনার লজিক হচ্ছে এখানে 7টা অড আর 4টা ইভেন, রাইট? তো যদি আমি কোনোভাবে ওই একে কম্বাইন করে স্কোয়ার টোয়ার করে কোনো ভাবে এ স্কোয়ার ইন্টু সাম টু এন ফরম্যাটে আমরা আনলেও আনতে পারি, তো আচ্ছা এ স্যার, হ্যাঁ আমি স্কোয়ারটা ওয়ান বুঝছি হয়ে এখন গেল। হ্যাঁ আপনার কথা বুঝছি এখন। আপনার কথাটা একটু রিপিট করবেন, সরি বুঝতে পারিনি। না না, আপনার কথা বুঝছি, আমি এটা বুঝছি আর কি। আচ্ছা 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 আচ্ছা। মানে এটা অবশ্যই বাদ যাবে, কিন্তু একদম বুঝি নাই স্যার। শুরুতেই বাদ যাওয়া লজিক। সরি, কে বললেন? মানে বুঝতে পারিনি। মানে আমি বলছি যে মানে নওশাদ কি জানি বুঝছে, আমি ওটা বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে মানে আমি বলছি এটা যে নওশাদ কোন একটা ফার্স্টে কোন একটা অড ইভেনের চিন্তা করছে, যেটা থেকে ওনার কাছে মনে হচ্ছে যেটা শুরুতেই বাদ যাচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। তা আমি তখন বললাম যে বাদ অবশ্যই যাবে, বাট শুরুতেই বাদ যাবে কিনা সেটা একটা ঘাটায় দেখার ব্যাপার আছে। কারণ হচ্ছে এইটাকেই কোন একটা ইভেন পাওয়ারে রেইজ করে আমরা কি এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার সাম ইভেন নাম্বার এরকম ফরম্যাটে আনলেও তো আনতে পারি, রাইট? তো যদি আমরা সেরকম ভাবে নিয়ে আসতে পারি তাহলে এইটা ইকুয়ালস টু আর স্কোয়ার হলেও হতে পারে, যেখানে এ স্কোয়ারটা এস এর অর্ডার তো 2, রাইট? এ স্কোয়ারটা 1 হয়ে গেছে, তো এনটা যদি কোনোভাবে 1 হওয়ার পসিবিলিটি থাকে তাহলেই তো আর স্কোয়ারকে সাম হাও চেষ্টা চেষ্টা করে এই ফর্মেটে আনা গেলেও যেতে পারে। বাট আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে কোনো না কোনো লজিক থাকবে, যেই লজিকে এমনকি এই পথে আগালেই কোনো একটা লজিক ডেফিনেটলি পাওয়া যাবে যেই লজিকে এটা একসেপ্টেবল আসলে হবে না। এবং এমন হতে পারে লজিকটা আসলে সহজই 1-2 লাইনের, বাট আমরা তো এখন রাইট নাও প্রবলেম সলভ করতেছি না, আমরা হচ্ছে শুরুতে বাই অবজারভেশন ফিল্টার আউট করতেছি। ওই রকম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কিন্তু এটা বাদ যাচ্ছে না, যার কারণে এটাকে শুরুতেই বাদ না দিয়ে আমরা কনসিডারেশন রাখতেছি। কারো চোখে যদি স্ট্রেট ফরওয়ার্ড লজিক প্রথমে থাকে তাহলে সে ওই লজিকে শুরুতে এটা বাদ দিলেও দিতে পারে, নো প্রবলেম। আলটিমেটলি এই প্রবলেমের সলিউশন হচ্ছে এইটা প্রুফ করা যে এরা দুইজন সেম সাবগ্রুপ। তার জন্য এই আমাদের কোয়েশ্চেনের সাবগ্রুপটা কোন সাবগ্রুপের ইকুয়াল না সেটাতে আপনি 10 জনকে খুঁজে বের করছেন নাকি 2 জনকে খুঁজে বের করছেন নাকি কপাল গুনে প্রথম জন মিলে গেছে, এটা তো সলিউশনে কোথাও থাকতেছে না। তো আমাদের কাজ হচ্ছে সিম্পল, একদম বাই অবজারভেশন শুরুতেই সবচেয়ে বেশি সংখ্যক সাবগ্রুপকে ফিল্টার আউট করে ফেলা, যাতে করে আমার কাজটা কমে। তো সেই হিসাবে আমার মানে আমার থেকে যে একটু বেশি দেখতে পান তিনি আরো শর্ট লিস্ট বানাতে পারেন শুরুতে। আমার চোখে সবার আগে ভিজুয়াল হয়েছে এটা যে পসিবিলিটি আছে 1, 2, 3, 4, এই 4 জনের। কারো কারো চোখে শুরুতেই আরো এক্সট্রা লজিক ভিজিবল হতে পারে, যার কারণে 4টা ন্যারো ডাউন হয়ে হয়তো 2টাতে কিছু বলুন। ওকে, তুর্য কি বুঝতে পেরেছেন? জি। জি স্যার, এই পর্যন্ত বুঝছি, এই চারটা। তারপরে আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা, এই তারপরে টাইপের আপনার কাজ হচ্ছে, প্রবলেমের, হ্যাঁ স্যার এই টাইপের হ্যাঁ প্রবলেমের ক্ষেত্রে কি আমাদেরকে এই ইয়াটা ঠিক মানে ডায়াগ্রামটা দেওয়া থাকবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে। এই ডায়াগ্রামের উদ্দেশ্যই এইটা। ইটস লাইক পর্যায় সারণী থেকে আমি আপনাকে একটা বিদঘুটে মৌল নিয়ে প্রশ্ন করলাম যে ওর টাইট্রেশনে হ্যান ত্যান হয় হ্যান ত্যান হয়, আপনি জাস্ট একটা স্টার্টের নাম্বার মুখস্থ নাই বলে অঙ্কটা পারলেন না, ওই ওই জিনিস আমি দিব না। হ্যাঁ, আপনার এই এরকম প্রশ্ন হলে অবশ্যই এইটা গিভেন থাকবে। আর যদি আমি আপনাকে কোয়েশ্চেনের পুরো মূল কোয়েশ্চেন হিসাবে অথবা কোয়েশ্চেন একটা পার্ট হিসাবে আমি যদি চাই যে আপনি নিজে একটা ল্যাটিস ডায়াগ্রাম বের করেন, তাহলে সেই গ্রুপটা ছোটখাটো কিছু হবে, আপনার কষ্ট যাতে অতিরিক্ত না হয়। আচ্ছা, এমনিতে ও, লেটস সে তাহলে এই এই ডায়াগ্রামটার বড়টা আঁকা মধ্যে, লাগবে না? এই বড়টা থেকে প্রশ্ন করলে এটা আপনাকে পরীক্ষায় দিয়ে দেওয়া হবে কোয়েশ্চেন। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা কারণ এমনিতে এই এইটা, ল্যাটিসটা যদি কেউ ড্র করতে চায় শুধু এই একটা কোয়েশ্চেনই 1 ঘন্টার জন্য না, কেউ যদি বুঝে বুঝে ড্র করতে চায়, আনলেস সে খুব লাকি এবং এত স্কিল যে আমি ভাবতেও পারতেছি না।
এমনিতে কিছু লেটস তথ্য ল্যাটিস আগে ফর্ম থেকে জানা করার থাকা লাগবে এরকম। হ্যাঁ, বলেন বলেন। প্রবলেম গুলো যদি দেওয়া থাকে, হ্যাঁ, মানে এই হুম। সিওরিটিটা কেমনে বাড়ানো যায় যে আমি মাঝখানে কোনো সাবগ্রুপ মিস করি নাই? মানে এক্ষেত্রে স্ট্র্যাটেজি আছে কোনো যেটা দিয়ে আমি কিছুটা ও হইলেও মানে মানে সিওরিটি ধরেন, বাড়াইতে পারি? আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে ধরেন এক্সাম কোশ্চেন ছিল, আপনি বাসায় D16 এর ল্যাটিস বের করতেছেন। তো কোন এমন কোন স্ট্র্যাটেজি আছে কিনা যেটা দিয়ে বুঝতে পারেন যে কোনো সাবগ্রুপ মিস গেল কিনা? ইয়া ইয়া। আচ্ছা, এই স্ট্র্যাটেজি আমাদেরকে দেয় হচ্ছে ল্যাগ্রেঞ্জের থিওরেম আর টাইলর থিওরেম। সেটা হচ্ছে ওগুলা দিয়ে আমরা মোটামুটি বের করতে পারি যে আহ, কতগুলা সাবগ্রুপ পসিবল আপ টু আইসোমরফিজম, আমরা মানে ওইটাও যথেষ্ট লম্বা হিসাব। তো ওর কতগুলা সাবগ্রুপ আছে যার অর্ডার 2, ওর কতগুলা সাবগ্রুপ আছে যার অর্ডার 4, ওই ধরনের জিনিসপত্রগুলা তে হেল্প করে হচ্ছে ল্যাগ্রেঞ্জের থিওরেম। ইনিশিয়ালি বলে যে আদৌ পসিবল কিনা, আর সাইলোস থিওরেম কিছু হেল্প করে। বাট অফকোর্স মানে সেটা D16 এর জন্য, কিন্তু এমন অর্ডারের গ্রুপ আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন যেটার জন্য এই কিছুই এনাফ হয় না, দুনিয়ার 1 বছর ধরে ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস করা লাগে, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। সেইগুলাই হচ্ছে ওই যে গ্রুপ অফ মানে হায়ার অর্ডার গ্রুপ নিয়ে আমাদের যত, মূলত আমাদের গ্রুপ থিওরির পিওর ম্যাথের রিসার্চের একটা বড় অংশ হচ্ছে অল পসিবল গ্রুপকে বের করে ফেলা আপ টু আইসোমরফিজম। তো সেই গবেষণা এখনো চলতেছে, এন্ড হচ্ছে ওই যে কিছু স্পেশাল টাইপের কি জানি নাম, এই ধরনের মনস্টার্স গ্রুপ গুলা যেগুলা, ওগুলা নিয়ে এখনো তো রিসার্চ চলতেছে। ফাইনাইট গ্রুপের ওদের ব্যাপারে তো ক্লাসিফিকেশন সব অলরেডি ইনফরমেশন হয়ে গেছে। সবগুলারই হয়ে গেছে। মানে আমি আমি একশো কোথাও মানে পার্সেন্ট শিওর শুনছিলাম না। যে 2008 সালের মধ্যে মনে হয় মানে ফাইনাইট গ্রুপ মানে ফাইনাইট কেসে মনে হয় ক্লাসিফিকেশন করেছে, ইনফাইনাইট কেসে আমি জানি না। মানে আচ্ছা আমি আচ্ছা। এরকম কিছু একটা দেখছিলাম ফাইনাইট, একবার, মানে আমি আই কুড বি রং বাট হচ্ছে এরকম কিছু একটা দেখছিলাম আমি। না আই কুড বি অলসো রং, মানে আমি আমি কনফার্ম না যে এটা হয়েছে কিনা, বাট মানে হয়ে থাকলে ভেরি গুড, আর না হয়ে থাকলেও এটা যদি সে ফর এক্সাম্পল না হয়েও থাকে তাহলে বেশি দিন বাকি নাই, বিকজ অনেক অনেক দূর আগায় গেছিলাম আমরা। আমার এখন একটু একটু মনে মানে এই ধরনের আমি অনেক কিছু মনে রাখতে পারি না, আমার কিছু মেমোরির প্রবলেম আছে। যেমন একটু আগে যখন আমি ওই শশীর একটা লেমা 19 এর প্রুফটা দেখতেছিলাম, আমার আদৌ মনে নেই যে আমি কোনোদিন এই জিনিস করাইছি কাউকে। আ- আ- তো হ্যাঁ, তো হইতে পারে আমার একটু একটু মনে পড়তেছে যে পসিবলি পড়ছিলাম যে সবাইকে ফাইন্ড আউট করা হয়ে গেছে। আচ্ছা, তুর্য, আপনি আপনার কোয়েশ্চেন অ্যান্সার আগেই পেয়েছেন তাই? যে স্যার 4টা ছিল, এখন ওইটা থেকে হ্যাঁ, আপনার মানে ওই SR কিউব R⁴ আনার কথা ছিল। আম, ওইটা কি শেষ হয়েছে? শেষ তো হয়নি। আচ্ছা আপনার হাতে যখন 4টা অপশন আসলো, কোনটা কোনটা যেন, আচ্ছা, তো একটা একটা করে ধরলেন, এইটা ধরলেন। তো এরপরেই আপনার কাজ হবে হচ্ছে, আচ্ছা আপনি কমন সেন্স দিয়ে বলেন আপনি যার সাথে সেম প্রমাণ করতে চাচ্ছেন আপনার মন কি বলে। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে না। আমি আবারও অডিও ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি যেটা বলতেছিলাম যে এই এই 4টা যদি আমাকে শুরুতে দেওয়া আমার অপশন থাকে এবং আমি যদি চাই যে এর সাথে কে ইকুয়াল আমি আগে খুঁজবো, কমন সেন্স সে এটা বলবো যে এই 3টার মধ্যে আগে খুঁজবো, কারণ এদের মধ্যে অলরেডি R⁴ কন্টিনিউ হয় যেটা এখানে আছে। তো দুইজনের একটা করে মেম্বার অন্যজনের মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড বিলং করে। তো এখন আমি দেখতে চাইছি ফর এক্সাম্পল আমি S R⁵ R⁴ এটাকে আগে টেস্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে S R⁴ এই গ্রুপে বিলং করা উচিত, আর S R⁵ এই গ্রুপে বিলং করা উচিত। তো S R⁵ নিয়ে আগে শুরু করতেছি। S R⁵ কে আপনি S R⁵ এবং R⁴ এদের দুইজনের কোন একটা কম্বিনেশনে আনতে চান। তো তাহলে আপনি হয়তো বা এটার পাওয়ার
আসলে হ্যাঁ, এটা পাওয়ার হচ্ছে আই দিলেন, এটা পাওয়ার হচ্ছে জে দিলেন, তা আপনার আসলো কম্বাইন করতে করতে। আচ্ছা আমি তখন এরকম একটা জিনিস লিখছিলাম, আমি মনে হয় একটু আগে এরকম একটা জিনিস লিখে ফেলছিলাম যে এস টু দি পাওয়ার আই আর টু দি পাওয়ার ফাইভ আই। এটা এটা বোধহয় এই আই লিখে দিলে এটা নেসেসারিলি হবে না। আমি এই জন্য সেফ থাকার জন্য আমি একটা কাজ করতেছি, আমি এখানে দিলাম হচ্ছে এস টু দি পাওয়ার কে আর টু দি পাওয়ার ফাইভ এই থাকবে, তার গ্যারান্টি নাই। তো আচ্ছা, ওই যে ওই আইডিয়াটা যে সামহাও ইকুইলিব্রিয়ামে আসবে। সো এস আর টু দি পাওয়ার ফাইভ, এস আর টু দি পাওয়ার ফাইভ এরকম, এস আর টু দি পাওয়ার ফাইভ আর টু দি পাওয়ার ফোর জে। আচ্ছা, সো আমি এ- যদি এই আর টু দি পাওয়ার ফাইভটাকে এই পাশে নেই, তাহলে আমার আসে হচ্ছে এস স্কোয়ার আর টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর টু দি পাওয়ার ফাইভ। তো আমরা খুবই লাকি, এইটুকু মিলে আসলে আইডেন্টিটি হয়ে গেল। তার মানে আমি প্রমাণ করতে পারছি এস আর টু দি পাওয়ার ফাইভ কে স্কোয়ার করা মাত্র আইডেন্টিটি হয়। তার মানে হচ্ছে আমি যদি এস আর টু দি পাওয়ার সেভেন এর এই এসটাকে অক্ষত রাখতে চাই, তাহলে আইটাকে আমার অড হইতে হবে। সো অড সংখ্যক এস আর টু দি পাওয়ার ফাইভ কে মাল্টিপ্লাই করলে এদের মধ্যে ইভেন সংখ্যক ক্যান্সেলেশন হয়ে আইডেন্টিটি হয়ে গেল, একটা এস আর টু দি পাওয়ার ফাইভ থাকবে। আর এখান থেকে একটা আর টু দি পাওয়ার ফোর জে থাকবে। তার মানে ওভারঅল আর টু দি পাওয়ার ফাইভ প্লাস ফোর জে, সাথে একটা এস আছে। এই ফাইভ প্লাস ফোর যেটা, এটা যদি আসলেই এস আর টু দি পাওয়ার সেভেন হওয়া লাগে, ফাইভ প্লাস ফোর যেটা সেভেন হওয়া লাগবে। তো ফাইভ প্লাস ফোর জে ইকুয়াল টু সেভেন। এখান থেকে যে আপনি কোনোদিনও কোনো পাচ্ছেন না, ইন্টিজার পাচ্ছেন না। সো তার মানে এস আর টু দি পাওয়ার সেভেন কে কখনোই এই দুইজনের কোনো কম্বিনেশন, সরি এই দুইজনের কোনো কম্বিনেশন লেখা যাবে না। তো এটা বাদ। এরপরে যদি আপনি একইভাবে এইটার খোঁজেও আসেন, এটা তো আরো সহজ, কারণ দুইটা এস এর প্রোডাক্ট এস স্কোয়ার, সো আইডেন্টিটি। সো অলমোস্ট সেম লজিক, এখানে এস হবে মানে ইভেন ইভেন সংখ্যক এস হলে তো আইডেন্টিটি হয়ে যাবে, এস থাকবেই না। অড সংখ্যক এস হলে খালি একটা এসই থাকবে। আর আর টু দি পাওয়ার ফোর এর কোন একটা পাওয়ার আছে, আর টু দি পাওয়ার ফোর, দিস শুড বি ইকুয়াল টু এস আর টু দি পাওয়ার সেভেন, কোনোদিনও সেটা হবে না। তো এটাও বাদ। নেক্সট আপনি এটা ট্রায়ালে আসবেন এবং এটার ক্ষেত্রে দেখবেন সাকসেসফুল হয়ে গেছেন। তো তাহলেই হচ্ছে একই লজিক আপনি এর জন্য প্রমাণটা করবেন। এস আর এর অর্ডারটা কত আমরা একটু বের করে ফেলি। এস আর এর অর্ডার যদি স্কোয়ার করি, তো এস আর, তো এই আরটা যদি এখানে চলে যায়, তাহলে এস স্কোয়ার আর টু দি, আসলে একই জিনিস আসতেছে। তো সবগুলা এস আর টু দি পাওয়ার আই এর অর্ডারই কি টু নাকি? হ্যাঁ, তাই তো আসতেছে, রাইট। তো হ্যাঁ, তো আহ, এস আর স্কোয়ার তো আইডেন্টিটি হওয়া উচিত, বিকজ ইটস জাস্ট আ রিফ্লেকশন। বুঝি বুঝি না, একবার বলেন। এস, এস আর স্কোয়ার তো মানে আইডেন্টিটি হওয়া উচিত, বিকজ এটা জাস্ট একটা রিফ্লেকশন। মানে এস আর এর পুরাটার উপর স্কোয়ার নিচ্ছেন না আপনি? হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, মানে একদম উপর, আপনি উপরে যেটা হ্যাঁ, লিখছিলেন। হ্যাঁ, তো সেটা আইডেন্টিটি আসা এইটা। উচিত না আপনার? এস স্কোয়ার আর কেন আসছে? না না না, ওই মানে ওয়ান ওয়ে অফ ড্রয়িং ইট এর পাশে আপনি ও যেটা আচ্ছা আচ্ছা, লিখছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লেখা শেষ করি না। আমি মিন করতে চাচ্ছিলাম যে আর ইনভার্স আর আসবে, এটাও ক্যান্সেলেশন, এটাও ক্যান্সেলেশন, তো আইডেন্টিটি। এটা শেষ করিনি, তার কারণ হচ্ছে মাঝপথে আটকে চিন্তা করলাম যে আসলে ইন জেনারেল আমরা বলে দিতে পারি এনি এস আর টু দা পাওয়ার আই এর স্কোয়ার আসলে আইডেন্টিটি। তো তখন আমি ওই কথায় চলে গেছি, দ্যাট ইজ ওয়াই এটা ইনকমপ্লিট রেখে চলে আসছে, দুঃখিত। এনি এস আর টু দা পাওয়ার আই আসলে আইডেন্টিটি, এস স্কোয়ার আসলে আইডেন্টিটি। তো এই যে আমরা যাকে নিয়ে কথা বলছিলাম এস, এটাও বাদ গেল, এবং একেও একইভাবে বাদ দেওয়া যাবে যে এস শুধু একটা এস আর থাকবে, থাকলে ইভেন পাওয়ার হলে সে আইডেন্টিটি হয়ে যায়। তার সাথে আর টু দি পাওয়ার টু আই থাকবে। তো ওভারঅল থাকবে হচ্ছে এস ইন্টু আর টু দি পাওয়ার টু আই প্লাস ওয়ান। তো এই টু আই প্লাস ওয়ানটা যদি সেভেন হওয়া লাগে, তাহলে আই এর একটা ইন্টিজার ভ্যালু আসতেছে। তো আমরা এইখানে এসে খুবই খুশি হয়ে যাচ্ছি যে এস আর টু দি পাওয়ার সেভেন এলিমেন্ট এখানে বিলং করে। আনফর্চুনেটলি আর টু দি পাওয়ার ফোর এখানে বিলং করবে না। তার কারণ হচ্ছে আহ আমরা তো দেখলামই যে শুধু আর টু দি পাওয়ার ফোর একে আমি এদের কম্বিনেশনে যদি লিখতে চাই, তাহলে আমরা দেখলাম যে হয় এস আর থাকবেই না, অথবা থাকলে শুধু একটা সিঙ্গেল এস আর থাকবে। তো সিঙ্গেল এস আর থাকলে তো সে আর টু দি পাওয়ার ফোর কখনো হবে না, তাহলে এস আর থাকবেই না। তার মানে বাকিটা দাঁড়াচ্ছে হচ্ছে আর স্কোয়ার
ও রাইট, সরি, r⁴ এখানে বিলং করতেছে, r² উল্টাটা হচ্ছে না, r⁴ কে আমরা r² ইন্টু r² লিখে ফেলতে পারছি। তো সেই সেন্সে এই লোকটা পুরাটাই, আচ্ছা বোকার মতো ক্যালকুলেশন করছে, এই গ্রাফটাই তো বলতেছে দিস ইজ এ সাবগ্রুপ অফ দিস গাই। তো হ্যাঁ, ওইটা পুরাটাই বিলং করে, আমরা উল্টা পথে যাওয়ার সময় পড়ে যাব বিপদে। আমি যদি r² কে লিখতে চাই এদের কম্বিনেশন, তাহলে এই যে একটু আগে SR⁻I ওর অর্ডার 2, এখান থেকে আমরা লজিক থেকে বুঝতেছি যে SR⁻7 থাকতেই পারবে না, থাকছে তার মানে r⁴ কে থাকতে হবে। তাহলে r⁴ এর একটা পাওয়ার হচ্ছে r⁴I, তার জন্য 4i কে 2 হওয়া লাগবে, i কে হাফ হওয়া লাগবে, কোনো ইন্টিজার আসছে না। আচ্ছা, আমি খুবই বিশৃঙ্খল ভাবে ছড়াই ছিটা জিনিসপত্র লিখছি, আমি এটার জন্য দুঃখিত, বাট আপনারা বুঝছেন কিনা সেটা আসলে। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যে কয়টা আপনার ফার্স্ট সন্দেহ লিস্টে ছিল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি টেস্ট করে দেখলাম যে বাকিরা হচ্ছে না, কেবলই একটাই হচ্ছে। সূর্য কি উত্তর পেয়েছেন এবং বাকিদের কারো কি বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্যার মানে আপনি যখন করতেছেন তখন হয়তো বুঝতেছি, বাট আমার ওই রকম ভাবে মনে হচ্ছে যে এতটা স্কিল না, মানে পরীক্ষার হলে এইগুলো আমি করতে পারবো আসলে, মানে মানে আচ্ছা, আহ দেখেন, এক্সারসাইজ প্রবলেম নিজে নিজে সলভ করার ট্রাই করা, আর ইন পার্টিকুলার এক্সামের আগে হলে একটু সলিউশন দেখাটা না হয় অ্যালাউ করলাম। এটার গুরুত্বটা কি, আমি এই এই যে একটু আগে যে নাড়াচাড়া করছি, এটা কিন্তু আমার আগে সলভ করা প্রবলেম না, কিন্তু এটা করতে গিয়ে দেখেন কি উপকারটা আসতেছে। দেখেন, আপনি এখানে জেনে গেলেন যে SR⁻I এইটার অর্ডার অলওয়েজ 2 হয়। এখন এটা এমন একটা তথ্য, আনলেস আপনার মেমোরিতে আমার মতো সমস্যা মানে আছে, এটা যদি না হয়, আপনি যদি সাধারণ একজন মানুষ হন, তাহলে এটা এমন একটা তথ্য যে আমি কোয়াইট শিওর পসিবলি এই ফিল্ডেই কাজ না করলে আজকে থেকে 3 বছর পর আপনার মনে থাকবে না, মেবি 1 বছর পরও মনে থাকবে না, কিন্তু আগামী সপ্তাহখানেকের জন্য কিন্তু এই জিনিস আপনার ভোলার কথা না। আপনি রিসেন্টলি এটার ইনকোর্স দিচ্ছেন, এটার উপরই পড়াশোনা করতেছেন। তো ডাইহেড্রাল গ্রুপ একটা খুবই স্পেশাল গ্রুপ। ওর ক্ষেত্রে আপনি জানলেন D16 এর জন্য এমন কিনা NES NER⁻I, এই এইরকম দেখতে যে কোনো এলিমেন্টের অর্ডার হচ্ছে 2। এটা আপনি একটা সার্টেন প্রবলেম সলভ করতে গিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে জেনে গেলেন। এখন আপনি এই রিলেটেড অন্য যে কোনো প্রবলেম এইটাকে একটা নোন আইডিয়া হিসেবে ইউজ করবেন। এই রকম জিনিসগুলোর নাম আমি দিই হচ্ছে এক্সপেরিয়েন্স। আমি এক্সপেরিয়েন্স নাম বলে একটা টার্ম ডিফাইন করি ম্যাথমেটিক্সে, সেটা হচ্ছে এই জিনিসগুলা। এই জিনিসগুলা নিজে নিজে এক্সারসাইজ সলভ করতে গিয়ে অর্জন করা যায়, আর কোনো ওয়েতে পৃথিবীতে এই জিনিস অর্জন করার কোনো রাস্তা নাই, এমনকি আরেকজনের এক্সারসাইজ প্রবলেম সলভ করা দেখেও না। সো আমি কোয়াইট কনফার্ম যে মানে আপনি মেবি আর কোনো প্র্যাকটিস না করলে কিছুদিন পর এটা ভুলে যাবেন, কিন্তু এই জিনিসটা যদি আপনি নিজে এইটা সলভ করতে গিয়ে এনকাউন্টার করতেন, আপনার মনে থাকতো। এই জিনিসগুলা এরকম প্রবলেম সলভ করার জন্য এনাফ হবে। আপনাকে আমি একটা অজানা অচেনা গ্রুপ দিয়ে অঙ্ক দিব না, যে কয়টা গ্রুপ নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছে তাদেরকে নিয়ে দিব। অজানা অচেনা গ্রুপ নিয়ে প্রশ্ন করলে আমি বড়জোর ওইটা যে গ্রুপ প্রমাণ করো বা অমুক যে তমুককে সাবগ্রুপ প্রমাণ করো এটা দিতে পারি, কিন্তু এত নারী নক্ষত্রওয়ালা প্রবলেম আমি আপনার পরিচিত গ্রুপ সম্পর্কে দিব। তো আপনি যদি এখনো কিছুটা কনফিডেন্সের অভাবে ভুগেন, তাহলে আমার সাজেশন থাকবে এই টাইপের আরো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের 2-3টা প্রবলেম সলভ করা, বা অ্যাটলিস্ট সবচেয়ে ভালো হয় যে কয়টা পরিচিত গ্রুপ আপনার আছে সবার জন্য অ্যাটলিস্ট একটা করে প্রবলেম সলভ করা, তাহলে কনফিডেন্সটা আসবে। সূর্য, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, মানে বুঝতে পারতেছি, মানে কনফিডেন্সটা এখনই বুঝতে আসে না, পারছি। আপনি সলভ করেন আসবে, এটা আমি আপনাকে কাইন্ড অফ গ্যারান্টি দিলাম। আপনার এই মুহূর্তে কনফিডেন্স আসেন আমি বুঝতে পারছি, বরং এই মুহূর্তে আপনার কনফিডেন্সের কিছু আগে যা ছিল তার কিছু কম, আরেকটু কমেও যেতে পারে। মানুষের রুল হচ্ছে এইটা যে আমি যেটা পারতেছি না, অন্য আমার পিয়ারদের মধ্যে অন্য কেউ সেটা পারতেছে, এটা দেখা মাত্র আমার কনফিডেন্স অলরেডি যা লো ছিল তার থেকে একটু লো হয়েছে। তো এইটা সাইকোলজিক্যালি নিজেকে এই ব্যাপারে ট্রেন করেন যাতে এই বিষয়ে দুর্বল না হয়ে যান। আপনি আরো কয়েকটা এক্সারসাইজ প্রবলেম সলভ করেন, আপনি পারবেন, ডেফিনেটলি পারবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। প্রবলেম তো অনেকগুলা, মানে আমি তো বেশিরভাগই মানে বলা চলে যে সলিউশন দেখেও বুঝি নাই।
যেমন ধরেন এইটা আপনাকে দেখাইলাম যে 2.5.2 বি। হ্যাঁ, তারপরে উম টু আমার এখানে যেমন ধরেন 2.5.3 থেকে 5.3, 5.6, খালি 2.5.7 বাদে বাকি সবগুলা মনে হয় বুঝি। আচ্ছা, এইটা অনেক জেনারেল কোয়েরি। হ্যাঁ, এটা আমার জন্য এতগুলা সলভ করা ডিফিকাল্ট হবে, বাট আমি আপনার হাতে তো এখন, আপনার কি কালকে এক্সাম আছে? না স্যার, আমার তো ওই যে পরশু আচ্ছা, আপনার এক্সাম। আচ্ছা, কালকের কোর্সটা আপনার নাই, সো আপনার হাতে একদিন আছে। আপনার মতো, আপনাকে এবং আপনার মতো সিমিলার প্রবলেম এই এই টপিকে যে যে ভুগতেছেন তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিই। যেই অ্যাডভাইসটা মেবি অন্যান্য চ্যাপ্টারের প্রবলেম সলভেও কাজে আসবে। সেটা হচ্ছে, সবচেয়ে ভালো হয় এক্সারসাইজের সলিউশন না দেখলে। কিন্তু তারপর আমরা যেহেতু এক্সামের জন্য করতেছি, আমাদের হাতে অবারিত সময় নেই, আমরা অনেক সময় দেখি। তো ঠিক আছে, কাল পরশু এক্সাম, আপনি এক্সারসাইজের সলিউশন দেখেন, সমস্যা নেই। কিন্তু এক্সারসাইজের সলিউশন দেখার সময় যদি কিছু পার্টিকুলার না বুঝেন, তাহলে মানে স্ট্র্যাটেজিটা এরকম হলে ভালো হয় যে, ধরেন আপনি এই প্রবলেমটাতে শুধু এই লাইনটা বুঝতেছিলেন না, রাইট? জি স্যার। আচ্ছা, এই লাইনটা যদি সত্য ধরে নেন, তাহলে বাকিটা কি বুঝতেছিলেন কিনা? জি স্যার। আচ্ছা, এইভাবে আপনি সামনে আগাবেন। আপনি এখানে বেশি সময় থেমে থাকবেন, এটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানোর ব্যাপার বলতেছি, টাইমের সেন্স এফিসিয়েন্সি। এইভাবে আপনি সবগুলাই কভার করবেন এবং এক্সাক্ট জায়গাগুলো পিন পয়েন্ট করবেন, যেই জায়গাগুলোতে এরকম প্রবলেম হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখবেন আপনার প্রবলেম হয়তো বা 10টাতে সমস্যা হয়েছে সলিউশন দেখে, কিন্তু সেই 10টার মধ্যে ইউনিক প্রবলেম হয়তো আপনার 2-3টা, একই জিনিসে বারে বারে সমস্যা হচ্ছে। আপনি সেইটা রেডি করেন, এন্ড সেইটা আপনি লাগলে আর একটু চিন্তা করে, যদি না পারেন, যে পারতেছে তার সাথে একটু শেয়ার করেন যে এটা এই লাইনটা কিভাবে আসলো। এটা কেন বলতেছি আমি আপনাকে বলি। আমি আমি আমার নিজের স্টুডেন্ট লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বা আমার এখনো এরকম হয় যে, এরকম যখন আমি একটা টপিক পড়লাম এবং ভাবলাম যে ঠিক আছে, এই টপিকটা আমি বুঝছি, কিন্তু এক্সারসাইজ সলভ করতে গিয়ে দেখি যে আমার প্রত্যেকটা এক্সারসাইজই প্রবলেম হচ্ছে। তারপর আমিও সলিউশন দেখলাম, সলিউশন দেখে আমি দেখলাম যে অনেকগুলোই বুঝছে, কিন্তু সলিউশন দেখে অনেকগুলো বুঝতে সমস্যা হচ্ছে। তখন কনফিডেন্স অনেক লো হয়ে যায় এবং মনে হতে থাকে আমি বোধহয় কিছুই বুঝি নাই। আসলে আমি কিছুই বুঝিনি এটা হইতেই পারে না, অনেক কিছুই বুঝছি। আমার হয়তো বা স্পেসিফিক 2টা বা 3টা আইডিয়াতে প্রবলেম আছে, সংখ্যাটা ফাইনাইট অ্যান্ড স্মল এনাফ। সো এই না পারতে থাকলে কনফিডেন্স ডাউন হতে থাকে, মোরাল ডাউন হতে থাকে, এই জন্য আপনার মানে আপনি মেন্টালি উইক ফিল করতে থাকেন। এটাই হিউম্যান সাইকোলজি। সো না থেমে এগিয়ে যান এবং অ্যাকচুয়ালি খাতায় লিখে পিন পয়েন্ট করেন এক্স্যাক্টলি ইউনিক প্রবলেম কয়টা। আপনি কিছু না হইলেও যখন দেখবেন আপনার ইউনিক প্রবলেম 2টা বা 3টা, আপনি তখন এইটুকু ফিলিংস এ বুঝবেন যে না, কোর্সের প্রায় পুরাটাই আমি বুঝছি, 1টা বা 2টা লাইন আছে যেটা কিভাবে আসছে আমি বুঝি নাই, এবং সেটা হয়তো এমন কঠিন কিছু না, আমার মাথায় জাস্ট আসতেছে না। তো আসলে হয়তো সহজ কিছু, ইনসিডেন্টালি এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। তো আপনি কারোর সাথে ডিসকাস করে বুঝে নেবেন। এই স্ট্র্যাটেজিটা ফলো করলে টাইম বাঁচবে এবং মোরাল ডাউন হবে। আমি 100% শিওর। আপনি যে একটু আগে বলতেছেন না যে ওই একটা প্রবলেম বাদে অলমোস্ট কিছুই আপনি বুঝেন, আসলে অধিকাংশ জায়গায় আপনি সেম জায়গায় আছে, সেম 1টা বা 2টা কনসেপ্ট রাখতেছেন। আপনি নোট ডাউন করেন এইভাবে, আপনি মানে মিনিমাইজ করেন আপনার কনফিউশনের লিস্টকে। এন্ড প্রয়োজন পড়লে যদি এরকম মানে সিরিয়াস কিছু প্রবলেম কালকেও জমে থাকে, আমি লাগলে কালকেও একটা ক্লাস নিব 10টা বা 10:30 বা 11টার দিকে। দেখেন, আপনাকে পরীক্ষা নিয়ে আপনাকে জাজ করা আমার মেন্টালিটি না। হ্যাঁ, মানে ইউনিভার্সিটির উদ্দেশ্য এইটা না যে সে পরীক্ষা নিবে আর সিজিপি দিয়ে জাজ করবে কে বেটার ছিল আর কে খারাপ ছিল। আমাদের এখনকার যুগের কনসেপ্ট এরকম হয়ে গেছে, এটা অরিজিনালি উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এখানে স্টুডেন্ট এসে শিখবে, টিচার এসে শিখাবে, এবং ডেফিনেটলি এটার উল্টাটাও ঘটবে, অনেক ক্ষেত্রে স্টুডেন্ট শিখাবে, টিচার শিখবে, এটা একটা লার্নিং ফেজ। তো এইখানে মানে আমার উদ্দেশ্য আপনি এটা শিখে এখান থেকে বের হবেন, এটা। তো মানে আপনার ফোকাসটা ওইখানে রাখেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনি এরকম অলওয়েজ সংকুচিত হয়ে থাকবেন, ভয় পেয়ে থাকবেন, এটা এটা এইভাবে আপনি শিখতে পারবেন। এত রেজাল্ট নিয়ে এত ভয় পেয়েন না। আচ্ছা, তাহলে কি সূর্যর ক্ষেত্রে তো আমি একটা বললাম যে ও তাহলে আর একটু মিনিমাইজ করবে ওর প্রবলেমের লিস্টকে, আর একদিন হাতে সময় আছে। বাকিদের মধ্যে কেউ কোথাও কোনো প্রশ্ন করতে চান কি?
স্যার ওই আজ করছিলাম যে কমনলি ডান মিস্টেকস, আচ্ছা, এটা কি চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি চিন্তা করার এখনো সুযোগ পাইনি। আমি এটা আসলে এই এত জেনারিক কোয়েশ্চেন হঠাৎ করে না মাথায় আসা ডিফিকাল্ট, মানে যখন যেটা সামনে আসে তখন সেটা আহ, যেমন আপনি যদি ওই ফাঁকা সেটের ব্যাপারটা না বলতেন, যে এমটি কিনা চেক করার ব্যাপারটা, ওইটা বলে ইন্ট্রোডিউস না করলে আমার মাথায় এখন ওইটা আসতো না। তো আমি একটু আমাকে একটু 1 মিনিট সময় দেন, ভাবি যদি কিছু আসে। আরেকটা জিনিস মাথায় রাখছি, কিন্তু একদম কাছাকাছি জিনিস, যে আমরা অনেক সময় ফাংশন ফর্মালি ওয়েল ডিফাইন্ড কিনা চেক না করেই তো ধরেন কাউকে আইসোমরফিজম প্রমাণ করতে হবে, আমরা ব্যস্ত হয়ে যে হোমোমরফিজম দেখাইলাম, বাইজেক্টিভ দেখাইলাম, অনেক সময় ওয়েল ডিফাইন্ড কিনা চেক করি, কিন্তু মানে ফর্মালি এটা দেওয়া উচিত, এবং মানে কিছু কিছু ক্ষেত্রে এমনকি অবভিয়াসও থাকে না বাই অবজারভেশন। তো ওইটা আরেকটা জায়গা মাথায় আসলো, যে এই যে কোনো জিনিসটা তো কাউকে মেনলি আমরা আইসোমরফিজম বা হোমোমরফিজম। কোশ্চেন কোশ্চেন স্পেসের উপর ফাংশন ডিফাইন করলে তখনই তো এই ব্যাপারটা আসে, রাইট? কোন একটা কোশ্চেন স্পেসের উপর যখন ফাংশনটা ডিফাইন করতে চাই। আসলে টু বি অনেস্ট, মানে আমি অলওয়েজ এই প্র্যাকটিসটা ফলো করছি, যে অলওয়েজই দেখে, মানে কোনো মানে কোনো টিচারের মার্কস কাটার কোনো অপশন না, যাতে না না রাখা যায়। এখন যদি অনেক হিউজ একটা সলিউশনের মাঝে একটা সিলি পার্ট যদি হয়, যে কাউকে 1-1 প্রুফ আইসোমরফিজম প্রুফ করা, তাহলে অনেক সময় এটা স্কিপ করি আমরা, যদি বাই বাই অবজারভেশন অবভিয়াস। বাট অ্যাটলিস্ট এই লাইনটা লিখে দেওয়া ভালো, যে দিস ইজ ক্লিয়ারলি ওয়েল ডিফাইন্ড, বা মানে একটা মেনশন অ্যাটলিস্ট করা উচিত, যদি প্রুফটা নাও দেখাতে চান। মানে আমি একটু এমনিতে তো আহ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা হ্যাঁ, না আমি তো এমনিতে ধরেন ইন জেনারেল যত জায়গায় ফেস করছি, ইনফ্যাক্ট আমার রেশনালিও মাথায় এটাই মনে হয় যে লাইক ওয়েল ডিফাইন্ডনেসটা দেখানোর প্রয়োজন তখনই পড়ে যখন লেটস সে আমরা একটা ইকুইভ্যালেন্স ক্লাসের উপর আমরা ফাংশন ডিফাইন করি ইউজিং সাম মানে রিপ্রেজেন্টিং এলিমেন্ট। সো দেন আমাদেরকে দেখানো লাগে যে হুম লাইক এটা আসলে ওই ইকুইভ্যালেন্স ক্লাসের রিপ্রেজেন্টিং এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, ওই ক্লাসের যে কোনো এলিমেন্টের হুম জন্য মানে সেম ফাংশনাল ভ্যালু দেয়। মানে আপনি কি কখনো এরকম হুম। মানে এর থেকে ডিফারেন্ট কিছু কি ফেস করছেন? না, আমি ফেস করি নাই। যখন যাকে নিয়ে ডিল করতে হয়েছে সে ওয়েল ডিফাইন্ডই হয়েছে, ওয়েল ডিফাইন্ড না হলে তাকে ওখানে আনাই হইতো না। তো মানে আমি এটা কোশ্চেনটা কি প্র্যাকটিক্যালি তখনই ফেস আসে না করি যখন নাই। একটা ইকুইভ্যালেন্স ক্লাসের উপর আপনি ফাংশনটা ডিফাইন করেন? মানে আমি এই ওই কথাটা না, আপনি কয়েকবারই একই কোয়েশ্চেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করছেন, বাট আমি একদম সার্বজনীন ভাবে জেনারেলি বলে দিতে আমি চাচ্ছি না, যে শুধুমাত্র ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রে আমি ওয়েল ডিফাইন্ডনেস নিয়ে ডাউটে থাকি। একদম জেনারেলি বলে দেওয়াটা ঠিক মনে করতেছি না। একটা আচ্ছা আচ্ছা। সিচুয়েশন তো বানানো যেতেও পারে, যে ইকুইভ্যালেন্স ক্লাসের আইডিয়া ইউজ করতেছি না, মূল গ্রুপের উপরই করতেছি বা সেটের উপর করতেছি, বাট ইয়েট ওটা ওয়েল ডিফাইন না, এটা তো হলেও হতে পারে। ধরেন আমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম, আচ্ছা দেন মানে ওয়েল একটা ডিফাইন্ড বলতে ইকুয়েশন আমরা ফরম্যাটে। বুঝিটা কি? ওয়েল ডিফাইন্ড এর আইডিয়াটা হচ্ছে মানে সে আদৌ ফাংশন কিনা। যেমন আহ, আমি যদি বলি যে আমার রিলেশন আর হচ্ছে রিলেশন আর হচ্ছে সেই সকল এক্স কমা ওয়াই such that x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। আমি ছোটবেলা যে ফাংশন এন্ড রিলেশন সেগুলো নিয়ে কথা বলতেছি, ইকুইভ্যালেন্স রিলেশন বা এরকম কিছু না। তো এটা তো নট ইভেন আ ফাংশন। তো আমি যখন কেউ ফাংশন না, তখন আমরা তাকে নট ওয়েল ডিফাইন বলি। তো ওয়েল ডিফাইন বলতে আমরা মিন করি হচ্ছে একটা এক্স এর জন্য জাস্ট একটা ওয়াই পাওয়া যাচ্ছে, একাধিক ওয়াই পাওয়া যাচ্ছে না, একটার বেশি লাইন ম্যাপে বেরোচ্ছে না। আর এইটা টেস্ট করার প্রশ্ন আসতেছে, তার কারণ হচ্ছে কখনো কখনো আমরা এইরকম সিচুয়েশন পাই, যে মনে করেন আমরা বাইজেকশন প্রুফ করতে চাচ্ছি, তা আমরা যদি ওয়েল ডিফাইন্ডনেস চেক না করে সরাসরি চলে যাই যে হ্যাঁ কোনো হরাইজন্টাল লাইন ওকে এক জায়গার বেশি ইন্টারসেক্ট করতেছে না, তার মানে প্রত্যেক ওয়াই এর জন্য একটা এক্সই পাওয়া যাচ্ছে, এর বেশি না, তাহলে আমরা ক্লেম করে দিলাম ওকে ফাইন, দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন। বাট আসলে সে ফাংশনই ছিল না, হুইচ মিনস ইট ওয়াজন্ট ইভেন ওয়েল ডিফাইন্ড। তো এক একের কথায় যাওয়াও আসলে কি বলবো, ইউজলেস।
তো ওয়েল ডিফাইন বলতে আমরা মিন করি সে আসলে একটা এক্স এর জন্য একটা ওয়াই দেয়, স্পেসিফিক্যালি আমরা এটা মিন করি। আচ্ছা, আর আর তো মাথায় আসতেছে না আর কি। আচ্ছা এমনিতে নওশাদ আপনার প্রশ্নের উত্তর তো করতে পারছি নাকি, উত্তর তো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, রাফলি ইয়েস। আচ্ছা মানে আচ্ছা, আচ্ছা। মানে কোশ্চেনের উত্তর বলতে কি না আগেরটার কথা বলছেন ওয়েল ডিফাইন্ড আছে? বুঝি না, কথা ক্লিয়ার ছিল না। আপনি কি ওয়েল ডিফাইন্ডনেসের কথা জিজ্ঞেস করছেন যে ওইটা বুঝছে কি না? হ্যাঁ হ্যাঁ, ওয়েল ডিফাইনেসটা হ্যাঁ, বুঝলেন ইয়েস কিনা ইয়েস ইয়েস, মানে। ওইটা ওইটা বুঝছে, ইয়েস। হ্যাঁ, আর আসলে আপনার মূল প্রশ্ন যেটা যে এরকম কি কি আছে, ওইটা আসলে আমার পক্ষে এখন চিন্তা করে করে বের করাটা ডিফিকাল্ট, আমি কোনো লিস্ট রেডি করি নাই। তো যেহেতু আপনি প্রশ্ন করছেন এবং এখনো কোর্সের আরো বাকি আছে, সেকেন্ড ইন কোর্স ফাইনাল, আমার মাথায় যখন যেটা আসবে আমি লিস্ট করে ফেলি, যাতে আপনাকে একটা লিস্ট দিতে পারি। ওকে, আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন। ওকে, তাহলে বেশ লম্বা ক্লাস হইলো। থ্যাংক ইউ, আপনাদেরকে ধৈর্য ধরে ছিলেন। অ্যান্ড যদি আপনাদের খুব সিরিয়াস সংখ্যক ইস্যুজ পরীক্ষার আগে আবারও জমে যায়, কালকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো অল্প সময়ের জন্য হলেও একদম মানে 10টা 10:30টার দিকে একবার একটু আসতে অনলাইনে। ওকে, তাহলে এখানে মিটিং এন্ড করতেছি, সবাই ভালো থাকবেন, গুড নাইট।